সম্মানিত কলেজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1263তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরীর চট্টগ্রামের ভাই মোহাম্মদ সুজনের জীবনের, সৌদি প্রবাসী সুজনের জীবনের এক চরম প্রতারণামূলক শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী বউকে নিজের হাতে বিয়ে দেয় কফিলের কাছে এক সৌদি প্রবাসী। নিজের বিবাহিতা সুন্দরী বউকে কফিলের কাছে বিয়ে দেয় সৌদি প্রবাসী। কিন্তু কেন? অভাবে পড়ে, বিপদে পড়ে, ব্যবসা বাঁচানোর জন্য, সুখে জীবনযাপন করার জন্য? না, এই সমস্ত কোনো কিছুই না। এমন এক ঘটনায়, এমন এক কারণে সে নিজের বউকে কফিলের কাছে বিয়ে দেয় এবং বিয়ে দিয়ে এমনভাবে ফেঁসে যায়। আমার কাছে মনে হয় আজকে সুজনের জীবনের বাস্তব গল্পটা হবে প্রত্যেকটা প্রবাসীর জন্য এক চরম শিক্ষণীয় গল্প। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত সৌদি প্রবাসী সুজনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সুজনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ সুজন আহমেদ, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, রয়েছে আমার 2টা মা সহ আমার বড় একজন ভাই আর বড় 3জন বোন, রয়েছে আমার দাদা দাদি। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে সবুজ শ্যামলাগড়া কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন ব্যবসায়ীর পাশাপাশি আমার বাবার আমাদের অত্র এলাকাতে অনেক বেশি জায়গার সম্পত্তি আছে। এক কথায় বলতে গেলে আমার বাবা আমাদের এলাকার ছিলেন একজন জমিদার। ছোটবেলায় আমাদের পরিবারে অনেক ঘটনা ঘটে। আমাদের পরিবারের বিস্তারিত না বললে আমার গল্পটা বোঝানো সম্ভব হবে না। একটা হচ্ছে আমার আপন মা, আর একটা হচ্ছে সৎ মা। 2 মায়ের সাথে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার বড় মা হচ্ছে আমার সৎ মা। আমার বড় মায়ের ঘরে আমার একটা সৎ ভাই আছে, রয়েছে আমার বড় 3টা সৎ বোন এবং আমার মায়ের গর্ভ থেকে শুধুমাত্র আমি আসি। ছোটোবেলা থেকে আমাদের এই পরিবারটা সম্পূর্ণ এলোমেলো একটা পরিবার থাকে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমার মায়ের সাথে সব সময় ঝগড়া করতো। কোনোভাবে আমার মাকে কোনো বিষয়ে কোনো মূল্যায়ন করতো না। মা কোনো কাজ করতে চাইলে, মা কোনো কথা বললে আমার বাবা সবসময় আমার মাকে অপেক্ষা করে যেত, আমার মাকে ডিনাই করে যেত। আমার আব্বা সবসময় তার বড় বউয়ের কথায় চলতো এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে আমার বাবা আমার ওই সৎ মা আর সৎ ভাই বোনদেরকে নিয়েই বেশি আনন্দে ফুর্তিতে থাকতো। তারপরে আমার মায়ের মনে প্রশ্ন জাগে, আমার মাকে কেন আমার বাবা বিয়ে করলো? আমার মাও মোটামুটি দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দরী ছিল। আমার মায়েরও এর আগে একটা বিয়ে হয় এবং বিয়ে হবার পরে ওই ঘর মা করতে পারে না। আমার মা বিধবা হয়ে যায় এবং বিধবা হয়ে যাওয়ার পরে যে কোনোভাবেই আমার ওই বাবা আমার মাকে বিয়ে করে এবং বিয়ে করার পরে আমি দুনিয়াতে আসি। মায়ের ভিতর সবসময় এই কষ্টটা বাসা বাঁধত। কেন আমার বাবা সবসময় তার আগের সংসারের ছেলে মেয়েদেরকে নিয়ে এতটা আনন্দ উৎফুল্লের মধ্যে থাকে? তিনি কেন আমার দিকে তাকায় না, আমার সাথে এত বেশি কথা বলে না এবং আমার সৎ মায়ের সাথে ঠিকমতো চলাফেরা করে না, মানে আমার আপন মায়ের সাথে? আমার মা এই নিয়ে আমার বাবার জন্য অনেকবার তাবিজ তোমানা করে, অনেক হুজুরের কাছে যায়, অনেক কবিরাজের কাছে যায়, ওখান থেকে তাবিজ তোমান এটা ওইটা অনেকটাই করে। এরপরেও কোনোভাবে আমার বাবার সাথে আমার সৎ মা আমার আপন মা ঠিকঠাক মতো থাকতে পারতেছিল না। এই নিয়ে পরিবারের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া ঝাঁটি আর ঝামেলার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। কারণে অকারণে আমার মায়ের গায়ে আমার বাবা হাত তোলে। আমার সৎ মা ঠিক যখন যে সময় যেটা বলতো আমার আব্বা সেই কথাটাকেই অক্ষরে অক্ষরে পালন করতো। এরকমভাবে আমার বয়স তখন প্রায় 9 বৎসরের কাছাকাছি। একদিন রাতের বেলায় আমার সৎ মায়ের কোন একটা কথা শুনে সে জানি আমার বাবা তখন আমার মায়ের গায়ে মারতে শুরু করে, আমার মাকে প্রচণ্ড রকমের মারে। সেদিন আমি আর আমার সৎ ভাই, আমার সৎ বোনেরা গিয়ে কোনোভাবে আব্বার হাত থেকে মাকে বাঁচাই এবং বাঁচানোর পরে সেদিনে আমার মা কাঁদতে কাঁদতে আমার নানু বাড়িতে চলে যায়। রাতের ওই গুটগুটে অন্ধকারে মা তখন নানু বাড়িতে চলে যায় এবং নানু বাড়িতে চলে যাওয়ার পরে আমি তখন পরের দিন আব্বাকে বলি যে, আব্বা, মা তো নানু বাড়িতে চলে গেছে, যাও না মাকে নিয়ে আসো। মাকে নিয়ে আসার কথা বলি। আমার আব্বা আমার ওই মাকে আর আনার জন্য যায় না। 2 দিন পরে আমি তখন কান্না করে করে আমার বড় ভাইকে নিয়ে আমার আম্মাকে আনার জন্য যাই, কিন্তু সে সময় আমার আম্মা সাফ জানিয়ে দেয় তিনি আর সতীনের সংসার করবে না।
তিনি আমার মামাকে বলে দেয়, তোর বাবাকে গিয়ে বলবি যদি তোর বাবা তোর আগের সংসারের তার বউকে তালাক দিয়ে দেয়, তার আগের সংসারের বউকে তালাক দিয়ে দেয়, তবেই আমি তার পরিবারে যাব, তার সংসার করব, অন্যথায় আমি তার পরিবারে যাবও না এবং তার সংসারও করব না। এরকম করে যখন কঠিনভাবে আমার মা যখন এভাবে বলে দেয়, আমি তখন এসে আব্বাকে এই বিষয়টা বলি যে আব্বু, আম্মা তো এরকম এরকম বলতেছে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার ওই বড় মাকে তালাক না দিবা ঠিক ততক্ষণ পর্যন্ত আমার আম্মা তোমার সংসারে আসবে না। আমার আব্বা তখন ডিরেক্টলি বলল, আলহামদুলিল্লাহ, তোর মা আর আমার সংসারে আসার দরকার নাই, তুই আমার সংসারে থাক, তুই তো আমার ছেলে, তুই থাকবি তো? আমি তখন বললাম থাকবো। এভাবে আমি তখন আমার পরিবার মানে আমার সৎ মায়ের সাথে, আমার সৎ ভাই বোনদের সাথে এবং আমার বাবারও সাথে, আমার মায়েরও সাথে এরকম করে আমি তখন সময় কাটাচ্ছিলাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার বাবাও কখনো আমার মাকে তালাক দেয়নি, আর আমার মাও আমার বাবাকে ডিভোর্স করেনি। দুজনে একসাথে থাকতো না, আমার মা আমার নানু বাড়িতে থাকতো, আর আমার আব্বা তার সৎ বউকে নিয়ে, আমার আব্বা আমার সৎ মাকে নিয়ে ওই পরিবারে থাকতো। কিন্তু আমার আব্বা কোনোদিন আমাকে কষ্ট দেয়নি। সত্যি কথা বলতে গেলে আমার আব্বু আমি যখন যেটা চেয়েছি, যেহেতু আমার মা নাই, আমার মা এখানে থাকে না, সবসময় আব্বা আমার সব কথা শুনতো। আমি আব্বাকে যখন যেটা বলতাম যে আব্বা আমার এটা লাগবে, আব্বা আমার ওইটা লাগবে, আমার আব্বা কোনো সময় কোনো বিষয়ে আমাকে মানা করতো না। আমি ঠিক যখন যে সময় যেটাই আমার আব্বার কাছে চাইতাম, আমার আব্বা আমাকে সেটা দিতে বাধ্য থাকতো। কোনো দিন আমার সাথে কোনো বিষয় নিয়ে আমার আব্বা ঝগড়াও করতো না। ছোটোবেলায় আমি পড়াশোনা বন্ধ করে দিই। আমার সৎমা চলে যাওয়ার পরে আমি স্কুলে যাই না, পড়াশোনা করি না। আমার আব্বা আমার পড়াশোনার জন্য খুব একটা চাপ দেয় না। এমন হয় না যে মাইরে স্কুলে পাঠাবে, এরকমও না। তার মানে আমার আব্বা আমাকে ভালোবাসে না তা কিন্তু না, আব্বা আমাকে যথেষ্টই ভালোবাসতো। কিন্তু আমি মনে কষ্ট পাই এরকম কাজ আমার আব্বা করতো না। এরকম করতে আমার যখনই আমি আমার নানু বাড়িতে যাইতাম, আমার সৎমা আমারে বুঝাইতো যেমনে পারিস, আমার মা আমাকে বুঝাইতো যে যেমনে পারিস তোর সৎ মায়ের নামে উল্টাপাল্টা কথা বলবি তোর আব্বার কাছে, যেমনে পারিস তোর সৎ ভাই তোর সৎ বোনদের কাছ থেকে তোর আব্বাকে আলাদা করে নিবি এবং তুই এটা করবি ওইটা করবি। মানে অলওয়েজই আমাকে আমার মা উল্টাপাল্টা এরকমভাবে আমাকে বুঝাইতো, আমার সৎ মাকে নিয়ে, আমার সৎ ভাই বোনদেরকে নিয়ে, আমার বাবাকে নিয়ে। এবং মায়ের ওই কান পড়া নীতি নীতি একটা সময় না আমার ভিতরও প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে চলে। শুধু আমার সৎ মায়ের জন্য, আমার সৎ ভাই বোনদের জন্য আজ আমার মা আমার বাবার বিটায় থাকতে পারে নাই। আমার মা আমার বাবার বিটা ছেড়ে চলে যেতে হয়েছে, যার জন্য যে করেই হোক আমি আমার মাকে পুনরায় আমার বাবার বিটায় আবারও আনবো এবং আমার সৎ মাকে আর আমার সৎ ভাই বোনদেরকে আমি এই বাড়ি থেকে উচ্ছেদ করব। এইরকমভাবে তখন নিজের মনের ভিতরে এক প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। এভাবে তখন দিন আর রাতগুলো পার হচ্ছিল, আমি আস্তে আস্তে করে বড় হইতেছিলাম। এমন করতে করতে আমার বড় ভাই তখন এসএসসি পরীক্ষা দেয়। বড় ভাই এসএসসি পরীক্ষা দেয়, তখন মেট্রিক পরীক্ষা বলে, মেট্রিক পরীক্ষা দেয় এবং মেট্রিক পরীক্ষাতে আমার বড় ভাই তখন ফেল করে। এবং বড় ভাই যখন মেট্রিক পরীক্ষাতে ফেল করার পরে আমার বড় ভাইয়া তখন এদিকে ওইদিকে বিভিন্ন দিকে থাকতো, আর আব্বুর ব্যবসা বাণিজ্য দেখতো, চলাফেরা করতো। এই করতে করতে আমি হঠাৎ করে একদিন একটা জিনিস দেখতে পাই বলতে এটা, একদিন আমি বাজার থেকে আসতেছিলাম। বাজার থেকে আসার সময় আমাদের এলাকারই একটা মেয়ে, নাম হচ্ছে তার হাবিবা, এই মেয়েটা আমাকে বলতেছেন যে একটা চিঠি আমার হাতে দেয়, চিঠি দিয়ে বলে এটা তোর বড় ভাইকে দিবি, মানে আমার বড় ভাইকে দিতে বলতেছে। আমি তো তখন মোটামুটি অনেকটাই বড়, প্রায় আপনার 17-18 বছরের মতো আমার বয়স। তো আমি তো সব কিছুই বুঝি যে আমার বড় ভাইয়ের জন্য আমাকে এটা দিল। তাই আমি বললাম যে এটা কী বলো তোর বড়, ওই সময় কিন্তু বড় ভাইয়া মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, মানে অনেক সিনিয়র, কিন্তু উনি বিয়ে শাদী করে না। তা আমি তখন চিঠিটা আমার হাতে দেওয়ার পরে আমি চিঠিটা খুলি এবং চিঠিটা আমি পড়ি। চিঠি পড়ে দেখতেছি যে ওই মেয়েটা, মানে হাবিবা নামের ওই মেয়েটা, সে আমার বয়সী হবে অথবা আমার চেয়ে একটু কম বয়স হবে এরকম। ওই মেয়েটা তখন করে কি আমার মনির ভাইয়াকে, মানে আমার বড় ভাইকে প্রেমের প্রস্তাব দেয়। চিঠির মাধ্যমে সে আমার বড় ভাইকে প্রেমের প্রস্তাব দেয় এবং প্রস্তাব দেওয়ার পরে আমি তখন এই চিঠিটা নিয়ে আমার বড় ভাইয়ের হাতে দিই। আমি তো চিঠিটা পড়ি এবং পড়ার পরে আমার বড় ভাইয়ের হাতে দিই। বড় ভাইয়ের হাতে দেওয়ার পরে বড় ভাই তখন এই চিঠিটা পড়ে এবং পড়ে আমাকে বলে যে সুজন, আজকের পর থেকে যদি ওই মেয়ে তোরে কখনো চিঠি দেয় বা আমাদের বাড়িতে আসার চেষ্টা করে, তুই কিন্তু ভুলেও ওই মেয়ের সাথে কথা বলবি না, ওই মেয়ের সাথে যোগাযোগ করবি না, বা এই মেয়ে যদি আমার জন্য কোনো কিছু দেয় তুই কিন্তু একদম হাতে নিবি না। আমি তখন বললাম যে আচ্ছা ভাইয়া ঠিক আছে, যদি আমারে কোনো কিছু দেয় আমি নিব না। এভাবে ভাইয়া তখন আমাকে বুঝাই দিল। আমি তখন ভাইয়ার বুঝটা মাথায় নিয়ে নিলাম। এখন ভাইয়ার বুঝ মাথায় নেওয়ার পরেও না আমি আস্তে আস্তে করে দিন পার করতেছি। মেয়েটা সবসময় আমাকে বিরক্ত করে, সবসময় আমাকে বলে যে সুজন আমার জন্য তোমার ভাইকে একটু বুঝাও, আমি তোমার ভাইকে পছন্দ করি, তোমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাই, তোমার ভাইয়ের সাথে থাকতে চাই, এরকমভাবে সবসময় আমাকে বুঝাইতো। এবং বুঝানোর পরে আমি আমার ভাইয়াকে বলি
কিন্তু ভাইয়া না আমার এই কথাগুলো কোনো মূল্যায়ন করে না। আমার এই কথাগুলো ভাই একদম শুনেই না, এবং ভাইয়া আমাকে বলে যে এই সমস্ত কথা আমাকে বলবি না, এসব বললে আমি তোকে মারবো। এভাবে প্রায় আপনার 7 থেকে 8 মাসের মতো কেটে যায়, এবং 7-8 মাস পরে আমি একদিন নিজেই দেখতে পাই যে আমার ভাইয়া মাঝে মাঝে গোপনে গোপনে ওই হাবিবা মেয়েটার সাথে দাঁড়াইয়া দৌড়িয়ে ওইখানে কথাবার্তা বলে। এরকমভাবে কথাবার্তা বলে মেয়েটাকে মাঝে মাঝে এখানে ওখানে দেখলে কথাবার্তা বলে মানে টাইম পাস করে, যেটা আমি দেখলাম। তো একদিন আমি ভাইয়ারে নিজেই বললাম যে ভাইয়া, তুমি তো আমাকে বললা যে এই মেয়ের সাথে তুমি কথা বলবা না, বা এই মেয়ে যদি আমাকে কোনো কিছু দেয় আমি যাতে না নিই, তোমাকে না দিই, কিন্তু এখন থেকে তুমি নিজেই এই মেয়ের সাথে গোপনে গোপনে কথা বলতেছ, এইটা কেমন কথা? ভাইয়া আমারে বলে, আরে আমি এই মেয়ের বিয়ে করবো না, এমনি ওর সাথে একটু দুষ্টামি করি। তো এরকম করে ভাইয়া তখন করতেছে। এমন করতে করতে আমার পরিবার থেকে তখন আমার ভাইয়ার জন্য একটা মেয়ে দেখা হলো, নাম হচ্ছে আয়েশা। আয়েশা নামের একটা মেয়ে দেখা হলো, এবং ওই মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল, অনেক রূপসী ছিল। আমার ভাইয়া তখন করলো কি, মুহূর্তের মধ্যে আমার ভাই মানে আমার পরিবারের পক্ষে গিয়ে ওই আয়েশা নামের মেয়েটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। আয়েশা নামের মেয়েটাকে বিয়ে করার জন্য যখন রাজি হয়ে গেল, এই যে হাবিবা নামের যে মেয়েটা আছে ওই মেয়েটা অনেকভাবে মর্মাহত হয়, অনেক কান্নাকাটি করে। আমার ভাইয়া তখন করলো কি, একদম স্বার্থপর আর বেইমানের মতো ওই আয়েশা মেয়েটাকে বিয়ে করে ফেলে। পারিবারিকভাবে অনেক আনন্দ ফুর্তি করে, আনন্দ উল্লাস করে আয়েশাকে তখন বিয়ে করে আমার ভাইয়া তখন বাড়িতে নিয়ে আসে। আয়েশাকে বিয়ে করে ভাইয়া যখন বাড়িতে নিয়ে আসে, এরপরে ভাইয়া আর হাবিবার সাথে কোনো কথা বলে না, এবং হাবিবাকে রাস্তাঘাটে দেখলেও আমার ভাইয়া তখন অন্যদিকে তাকায় থাকে। ভাইয়া বাবার আড়তে যেত, ব্যবসা বাণিজ্য দেখতো, আব্বুর সাথে চলাফেরা করতো। এবং ভাইয়া বিয়ে করার প্রায় 3 থেকে 4 মাসের মাথায় আমার আব্বু তখন মারা যায়। মানে আমার ভাইয়া বিয়ে করার 3-4 মাসের মাথায় আমার আব্বু তখন মারা যায়। এরই মাঝে আমার ছোটো যে 3টা আমার ইমিডিয়েট বড় আমার সৎ মায়ের যে আমার যে 3টা সৎ বোন ছিল, আমার ওই সৎ বোন 3টাকে কিন্তু বিয়ে দেওয়া হয়ে গেছে আমার ভাইয়া বিয়ে করার আগেই। তো ভাইয়া বিয়ে করার আগে তখন আমার সৎ বোনগুলোকে বিয়ে দিয়ে দেয়। এরপরে দেখা যায় আমার সৎ ভাই যখন বিয়ে করে আয়েশাকে, আয়েশা তখন আমাদের পরিবারে থাকতেছে আমার ভাইয়ের সাথে, এবং ভাইয়াও না মুহূর্তের মাঝে তার পুরো অতীতটা সম্পূর্ণভাবে ভুলে গেল। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, এই মেয়ের সাথে তার এত কাহিনী হলো, এত কিছু হলো, এই সমস্ত কোনো কিছুই না আমার ভাইয়ার আর মনে নাই, এবং ভাইয়া এই বিষয়গুলো মনে রাখতেও চায় না। এই মেয়েটা যখনই আমাকে দেখে অনেক দুঃখ করে, আমাকে বলে তোমার ভাইয়া আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে বেইমানি করেছে, এবং মিথ্যে প্রেমের কথা বলে আমার জীবনটা নষ্ট করেছে। এখন সে তার মতো করে বিয়ে করে ফেলছে, আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার কাছে আসে না, সবসময় এগুলো আমাকে বলে। আমি তখন বলি, তোমার কাছে তো ভাইয়ার অনেক ডকুমেন্ট আছে, ভাইয়া তোমার সাথে প্রেম করছে, তোমার চিঠি দিছে, বা তোমরা দুজনে অনেকবার অনেক সময় কাটাইছো, এই বিষয়গুলো নিয়ে তুমি আমার আয়েশা ভাবিরে বলে দাও, আমার আয়েশা ভাবিরে বলো, এবং বলার পরে দেখবে কি যে আমার আয়েশা ভাবি তখন ভাইয়ারে ছেড়ে দিবে, এরপর আমি ভাইয়ের সাথে তোমার বিয়ে পড়াই দিব। মেয়েটা তখন আমার বলতেছে যে না, এটা যদি আমি করতে যাই আমি এটা করতে পারবো না, কারণ হচ্ছে তোমার ভাইয়া ওরকম কোনো ডকুমেন্ট দিয়ে আমার সাথে প্রেম করে নাই, এমন কোনো প্রমাণ আমার কাছে রাখে নাই যে প্রমাণটা দিয়ে আমি তোমার ভাইয়াকে ধরতে পারবো। তোমার ভাইয়া আমার সাথে প্রেম করছে, এবং সে খুব চালাক প্রকৃতির একটা ছেলে ছিল, তার চালাকি আমি মোটেও বুঝতে পারি নাই, আর তার চালাকি বুঝতে না পারার কারণেই ও আমাকে পদে পদে ধোঁকা দিয়ে গেছে। আমি তখন বললাম, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি বলো তো? এই মেয়েটা আমাকে বলে, আমি তো মনিরকে ছাড়া কিছুই বুঝবো না, আমার বড় ভাইয়ের নাম ছিল মনির, মনিরকে ছাড়া কিছুই বুঝি না, আমার মনিরকে ছাড়া ভালো লাগে না, আমি মনিরকে ভালোবাসি, সারাক্ষণই এগুলো বলে বলে আমার কানের কাছে এই জ্ঞান 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 করতেই থাকে। এবং আমি এগুলো যত শুনি আমি আরও খেপে যাই, আরও রেগে যাই, যে কথাগুলো আমাকে বলার কি আছে, এগুলো আমাকে কেন বলো, ভাইয়ার সাথে তুমি প্রেম করছো, তুমি ভাইয়ারে বলো, এগুলো বলি। এবং এরকম করতে 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 ওই সময় কিন্তু আমার সৎ মা এবং আমার ভাবি, আমার বড় ভাইয়া, এরা সবাই কিন্তু অনেক সুখে শান্তিতে আছে। আব্বু তখন মারা যায়, আব্বুর ব্যবসা বাণিজ্য টুকিটাকে আমার ভাইয়াই তখন দেখাশোনা করতো, এবং মোটামুটি সব খুব ভালোভাবে তখন চলতেছিল। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমার আব্বা কিন্তু তার সম্পত্তির অনেক জায়গা সম্পত্তি আমার আব্বা বিক্রি করে ফেলে। আমার আব্বা একটু শেষের দিকে অনেকটা খারাপ হয়ে যায়, বাবার বিস্তারিত না বলি, যে কোনোভাবেও কোনো অনেক জায়গা সম্পত্তি সব বিক্রি করে দেয়, শুধুমাত্র বাজারে ছোট্ট একটা ব্যবসা ছাড়া ওই সময় আমার আব্বার আর তেমন কোনো কিছু ছিল না, তেমন আর কোনো কিছুই নেই। বাজারের ওই ব্যবসাটা আমার ভাইয়া দেখাশোনা করতো, এবং ভাইয়াই তখন গোটা পরিবারটাকে ফ্যামিলিটাকে চালাতো। জায়গা সম্পত্তি মোটামুটি যা ছিল সবই আব্বা প্রায় বিক্রি করে দেয়। তো এই অবস্থার মধ্যে আমার আব্বা কিন্তু সম্পত্তি কোনো ভাগাভাগি করে না, অবশিষ্ট যা ছিল এইটা কিন্তু কোনো জায়গায় আমার বাবা কিন্তু ভাগাভাগি করে না। এরকম করে তখন সময়গুলো কাটতেছে। তো একদিন হলো কি,
আমার আপন মা আমাদের বাড়িতে বেড়াতে আসে। আর আমার মা কিন্তু আর বিয়ে বসে নাই, অন্য কোথাও বিয়েও বসে নাই, এই বাড়িতেও আসে না। সে ওই আমার নানার বাড়িতেই থাকতেছে, আমার নানা নানির সাথে সেখানেই থাকতেছে। তো আসার পরে আমার মা একদিন আমাকে মানে এই জিনিসগুলো দেখে যে আমার আয়েশা ভাবি কিন্তু মানে অনেক সুন্দরী ছিল তো, এবং অনেকটা ভালো ছিল, ভাইয়ের সাথে রোমান্টিকভাবে চলাফেরা করতো, আমার সৎমাকে অনেক মানে নিজের হাতে গোসল করাই দিত, সৎমাকে অনেক আদর যত্ন করতো। এই জিনিসগুলো দেখার পরে আমার মায়ের ভিতরে একটা হিংসা কাজ করে। এবং ওই দিন দুপুরে মা আমাকে বলে, দেখছস এরা কত সুখে আছে, কত শান্তিতে আছে, অথচ আমাকে এই পরিবার থেকে বের করে দিছে। আমি কিন্তু আমার সৎমা কিন্তু আমার আম্মাকে বারবার বলছিল, মানে অনেকবার বলছিল, তুই তোর বাপের বাড়িতে থাকার দরকার নাই, তুই আমাদের সাথে চলে আয়, তুই পরিবারে থাক, তুই কেন তোর বাপের বাড়িতে থাকবি, আর তোর বিয়ে হয়েছে, শাদী হয়েছে, তোর সন্তান আছে, তা তোর বাপের বাড়িতে থাকার দরকার কি, তুই এখানেই থাক। কিন্তু আমার মা এ বাড়িতে আসবে না, মা এ বাড়িতে আসবেও না, এবং এই বাড়ি নিয়েই মায়ের ভিতরে প্রচণ্ড রকমের হিংসা বিদ্বেষ কাজ করে। কেন তারা এতটা ভালো আছে, কেন তারা এতটা সুখে আছে, আমার সৎমা কেন ভালো নাই, মানে সবসময় ওনার ভিতরে এই জিনিসগুলো কাজ করে। এই জিনিসগুলো মানে আমার আপন মা কেন ভালো নাই, সবসময় ওনার মাঝে এই জিনিসগুলো কাজ করে। এরকমভাবে ওই দিন দুপুরে আমার মা বলে কি আমারে যে কোনো না কোনোভাবে এদের সংসারটা ভেঙে দেওয়া যায় না। মা বলতেছে যে মনির আর আয়শার সংসারটা কোনোভাবে ভেঙে দেওয়া যায় না, এরা এত সুখে আছে, আমার তো ভালো লাগে না, সংসারটা ভেঙে দেওয়া যায় না। আমি না ওই দিন দুপুরবেলা আমার মাকে বলতেছিলাম, মা আমি চাইলে না এই সংসারটা মুহূর্তের মধ্যে ভাঙিয়ে দিতে পারি। আমার আম্মা আমার বলে, কি বলিস তুই, সংসার তুই ভাঙিয়ে দিতে পারবি? আমি বললাম, হ্যাঁ, এটা ভেঙে দেওয়া আমার কাছে 1-2 এর ব্যাপার, কারণ এরকম একটা প্রমাণ, এরকম একটা ডকুমেন্ট আমার কাছে আছে যে প্রমাণ আর ডকুমেন্টটা দিলে এদের সংসারটা 2 দিনে ভেঙে যাবে। আমার আম্মা বলে, এটা কি? আমি বললাম, ভাইয়া বিয়ের আগে হাবিবা নামের এক মেয়ের সাথে প্রেম করছে, এবং প্রেম করে ওই মেয়ের ছেঁকা দিয়া ভাইয়া আয়শারে বিয়ে করছে, আর ওই হাবিবা মেয়েটা আজ পর্যন্ত বিয়ে করে নাই, এবং মেয়েটা আজ পর্যন্ত ভাইয়ার জন্য কান্নাকাটি করে করে তার পুরো জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। এই মেয়েটা রাস্তাঘাটে আমাকে দেখলে আমার কাছে কাঁদে, আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, আমাকে বলে যে তোমার ভাইয়াকে আমি ভালোবাসছিলাম, তোমার ভাইয়াকে আমি বিয়ে করতে চাইছিলাম, কিন্তু তোমার ভাই আমাকে ধোকা দিল, আমার সাথে বেইমানি করে অন্যখানে বিয়ে করে ফেললো। আমার আম্মা সেদিন আমাকে ধরে বলতেছে, তাহলে সুজন এমন কিছু কি করা যায় না যেটা করলে পরে তোর ভাইয়ার ওই সংসারটা ভেঙে যাবে? ওই মেয়েটাকে দিয়ে সংসারের মধ্যে একটা আগুন লাগানোর চেষ্টা কর, ওই মেয়েটাকে দিয়ে যেভাবেই পারিস এই সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা কর। তোর সৎমা এত শান্তিতে আছে, আমার শান্তি কেড়ে নিয়ে, এটা আমার ভালো লাগে না। ওই দিন মা আমাকে যেই কথাগুলো বলে, আমি না মায়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি, এবং মায়ের কথাগুলো শোনার পরে আমার ভিতরেও না তখন এই খারাপ জিনিসটা জেগে বসে, আমার ভিতরে খারাপ জিনিসটা জেগে বসে। আসলেই তো আমার সৎ মা আমার সৎ ভাইকে নিয়ে, আমার সৎ ভাইয়ের বউকে নিয়ে, তার মেয়েদেরকে নিয়ে অনেক ভালো আছে, এরকম শান্তিতে তো আমার মায়ের থাকারও কথা ছিল। তো এরকম করে তখন প্রতিশোধের আগুন নিজের মাঝে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এমত অবস্থার ভিতরে আমি এমন একটা সিদ্ধান্ত নেই, যেই সিদ্ধান্তের কথা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি ভয়ঙ্কর একটা সিদ্ধান্তে উপনীত হই। সিদ্ধান্তটা হচ্ছে ঠিক এরকম, একদিন আমি হাবিবারে রাস্তার মধ্যে পাই, এবং রাস্তার মধ্যে পাওয়ার পরে হাবিবা তখন আমাকে ওই প্রতিদিনের মতো যেরকমভাবে প্রতিদিন করতো, যে সুজন তোমার ভাই আমাকে ধোকা দিয়েছে, তোমার ভাই আমার সাথে বেইমানি করছে, আমাকে বিয়ে করার কথা বললে অন্য মেয়েকে বিয়ে করে ফেলছে, এরকমভাবে আমারে বলে। বলার পরে আমি তখন ওই হাবিবাকে বলি, হাবিবাই বলি যে হাবিবা, আমি তোমার একটা বুদ্ধি দিব, তুমি যদি আমার এই বুদ্ধিটা কাজে লাগাও, বা আমার এই বুদ্ধিটা তুমি যদি শোনো, তাহলে ভাইয়া তোমাকে বিয়ে করবে, এবং ভাইয়া তোমাকে বিয়ে করতে বাধ্য হবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি আমার কথা শোনো, তাহলে 100% তুমি ভাইয়ার বউ হতে পারবা। ও আমাকে বলে, সুজন তুমি বলো কি? এরকমভাবে যা করা দরকার, যেটা করা দরকার আমি সেটাই করব। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব, তারপরেও আমি আমার জীবন দশায় একদিন হলেও মনিরের সংসার করতে চাই, মনিরের সাথে আমি থাকতে চাই। আমি তখন বললাম, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার ভাইয়ার নামে একটা অপবাদ দাও, যে কোনোভাবে আমার ভাইয়ার নামে একটা অপবাদ উঠিয়ে দাও, ভাইয়ার নামে একটা বদনাম উঠিয়ে দাও, এবং ভাইয়ার নামে বদনাম উঠাইলে পরে আমার ভাবি তখন ভাইয়াকে ছেড়ে যাবে, ওই সুযোগে আমি তোমাকে আমার ভাইয়ের কাছে বিয়ে দিয়ে দিব। ও তখন আমাকে বলে, আমি তো তোমাকে বারবার বললাম তোমার ভাই অনেক চালাক প্রকৃতির একটা ছেলে, ও যখন আমার সাথে প্রেম করে ওকে ধরার মতো কোনো প্রমাণ ডকুমেন্ট ও কিন্তু রাখে নাই, আমার সাথে ওরকম কোনো প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, এমনি পাড়ার অনেকেই জানতো আমার সাথে তোমার ভাইয়ের সম্পর্ক আছে, কিন্তু এই জানাজানি নিয়ে তো তোমার ভাইয়ের সংসার ভেঙে দেওয়া যাবে না। আমি তখন বললাম, হাবিবা একটা কাজ করো, তুমি কোনো না কোনোভাবে
তোমার পেটে একটা সন্তান নাও, এবং তোমার পেটে যদি তুমি একটা সন্তান নিতে পারো, আমি এটাকে সাপোর্ট করব। আমি বলবো আমি নিজে ভাইয়াকে ওই ঘরে পাঠাইছি, ভাইয়া তোমার সাথে অবৈধ সম্পর্ক করছে, এবং বিয়ের পরও ভাইয়া তোমার সাথে থেকে তোমার পেটে সন্তান দিছে, এবং তোমার পেটে এখন যেই সন্তান আছে ওই সন্তানের বাবা আর কেউ না, আমার ভাই মনির। এই কথা বলে আমি ভাইয়ারে ফাঁসাই দিব। আর ভাইয়ারে যখন আমি ফাঁসাই দিব, এরপরে ভাবি তখন ভাইয়াকে ছেড়ে চলে যাবে, পেটের ওই সন্তান নিয়ে তুমি তখন আমার ভাই সংসার করবা। মানে এই কথাগুলো কিন্তু আমি আমার নিজের আইডিয়া থেকে, নিজের বুদ্ধি থেকে আমি হাবিবাকে এই কথাগুলো বলতেছি। হাবিবা আমার কথাগুলো শোনার পরে বলে যে সুজন, তুমি তো আমাকে বুদ্ধিটা ভালোই দিলা, এটা করলে তো আসলে তোমার ভাইয়ের সংসারটা ভেঙে যাবে, এবং সর্বোপরি আমি তোমার ভাবি হইতে পারবো। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এইটা যে আমি পেটে সন্তান আনবো কোত্থেকে? আমার পেটে সন্তান কোত্থেকে আসবে, আর পেটের সন্তান আমি কই পাবো, আর কেমনি বা আমি এটা করব? এটা কিভাবে সম্ভব? তো যেহেতু এটা আজ থেকে বহু বছর আগের ঘটনা, তা আমি তখন তারে বললাম যে হাবিবা, তুমি যদি কিছু না মনে করো, তুমি কারোর সাথে প্রেম করো না, কারোর সাথে প্রেম ভালোবাসা করে তুমি পেটে একটা সন্তান নাও, এবং সন্তান নিয়ে এটা আমার ভাইয়ের মাথার উপরে ছাপাইয়ে দাও। যেহেতু এলাকার অনেকেই জানতো যে তোমার সাথে ভাইয়ার প্রেম ছিল, এবং আমিও বলবো অনেক দিন আমি নিজেও দেখছি ভাইয়া তোমার ঘরে যাইতে, ভাইয়া তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে, এটা আমি নিজেও দেখছি। এরকম করে আমি তোমার ভাইয়ারা ফাঁসাই দিব। তো ওই হাবিবের কিন্তু আবার মানে মারা গেছে, বাবা মারা গেছে, ওর মা আছে, তা ওর আবার ভাইয়েরা আছে, ভাইয়েরা ওর মানে ব্যবসা বাণিজ্য করে, ভাইয়েরাও ভালো অবস্থানে আছে। আর ওর সাথে ওর ভাইদের সম্পর্ক অতটা ভালো না হাবিবের সাথে, কারণ ওর অনেক বয়স হয়ে গেছে, ও বিয়ে করে না, বিয়ে শাদী বসে না, এখনও ওই মনিরের আশায় বসে আছে, মনির তারে বিয়ে করবে, বা মনিরের আশায় বসে আছে বলে তার ভাইরা, তার মাও তার সাথে খুব ভালো একটা সম্পর্ক না। আমি তখন বললাম তোমার বদনাম তো এমনিও হয়ে গেল, দেশ বিদেশে এখানে ওইখানে সবাই তোমাকে নিয়ে নানান ধরনের বাজে কথা বলে, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, তুমি তো আমার ভাইয়ের কারণে পুরো বদনামি হয়েই গেলা। আর দেখো আজকে আমার ভাই কিভাবে তার বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছে, দেখলে মনে হয় পানির টোল আছে, কিন্তু আমার ভাইয়ের কোনো টোল নাই। আমার ভাই কি সুন্দর তার বউ নিয়ে আরামায়েশে আছে, আর তুমি এরকমভাবে নিজের জীবনটাকে কাটাইতে আসো। তুমি যদি আমার কথা শোনো তাহলে হাবিবা তোমার জীবন অনেক সুখ আসবে। ও আমাকে বলে তাহলে ঠিক আছে, আমি এটা একটু ভেবে দেখি। এই বলার পরে তখনই দিন রাতগুলো কাটতেছে, ভাই 2-3 দিন কেটে যায়। আমি বলি এরকম কোনো সিদ্ধান্ত পাইছো, এরকম কোনো কিছু পাইছো? ও আমাকে বলে কোনো কিছুই পাই নাই, এরকম কোনো কিছুই পাই নাই। আর ওই বাড়িতে গেলে, নানু বাড়িতে গেলে মা আমাকে সবসময় বলে, ও সুজন, কোনোভাবে ইয়ের সাথে, মনিরের সাথে আয়শার সম্পর্কটা ভেঙে দেওয়া যায় না, আয়শার সম্পর্কটা ভাঙিয়ে দেওয়া যায় না, ওর সংসারে আগুন লাগানো যায় না। তো ওইটা মা আমারে বলে। আমি বলি ঠিক আছে মা, তুমি একটু ধৈর্য ধরো, আমি আমার খেলা চালিয়ে যাচ্ছি। এমন করতে করতে হাবিবা কাউরে পাচ্ছে না যে ওর পেটে বাচ্চা নেওয়ার জন্য। একদিন আমি নিজেই তাকে একটা বাজে প্রস্তাব দিয়ে বসি। প্রস্তাবটা এরকমভাবেই দিই যে হাবিবা, আমি জানি আমার কথাটা শোনার পরে তুমি হয়তো রেগে যেতে পারো, কিন্তু রাগার আগে তুমি একটু ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করবা। আমি যে কথাটা বলবো, এই কথাটা কি আদতও তোমার ভালোর জন্য বলবো কিনা। আমি যেই কথাটা বলবো, আমার কথা যদি তুমি শোনো তাহলে তোমার জীবনটা অনেক সুখের হবে। তুমি এই পর্যন্ত যে বিয়ে করো নাই, তোমার এই স্বপ্নটা পূরণ হবে। ও আমাকে বলে তোমার ভাইকে পাওয়ার জন্য যা করা দরকার আমি তো করতে রাজি আছি, আমাকে খোলাখুলি বলো। আমি তখন হাবিবারে বললাম, হাবিবা, আমি তো আমার ভাইকে যদি তুমি বিয়ে করো তাহলে তো আমি তোমার দেবর হব। আমি তোমার দেবর না, তো দেবর কিন্তু তার ভাবির উপরে কিছুটা হলেও হক থাকে। তো সেই হিসেবে আমি তোমাকে বলি তুমি ওই সম্পর্কটা আমার সাথেই করো। ওই সন্তান যে আমার, এটা একমাত্র আমি আর তুমি ব্যতীত পৃথিবীর কেউ জানবে না। শুধু তুমি আর আমরা দুজন ব্যতীত এই কথাটা দুনিয়ার একটা কাক পক্ষেও জানবে না। তোমার পেটের ওই সন্তান আমি দেব, আর ওই সন্তানকে নিয়েই একদিন তুমি আমার ভাইয়ের সামনে যাবা, এবং ভাইয়ের ওই সামনে গিয়ে তুমি এলাকার লোকজন দিয়ে দরবার ডাকবা, এবং দরবার ডাকার পরে তুমি বলবা যে ওই পেটের সন্তান তোমার ভাইয়ার, মানে আমার ভাইয়ার, আমি তার রাজ সাক্ষী, আমি এটা সাক্ষী দিব। ও তখন আমাকে বলে এটি কিভাবে সম্ভব, আমার অনেক লজ্জা লাগতেছে, এটা যদি তোমার ভাইয়া কখনো জানে যায় যে সন্তানটা তোমার, তাহলে কি তোমার ভাই আমার সাথে সংসার করবে, বা উনি কি আমাকে বিয়ে করবে? আমি তারে বললাম, হাবিবা, আমার উপরে এই বিশ্বাসটা রাখো যে আমার জীবন দশায়, আমার জীবন থাকতে আমার ভাইয়া তোমার সংসার করা লাগবে লাগবে লাগবে, কারণ আমি নিজের চোখে দেখছি। আমি এরকমভাবে সাক্ষী দিব, আমি এরকমভাবে সাক্ষী দিব যে 10 জনের সামনে আমার ভাইয়া তার বউকে ছেড়ে তোমাকে বিয়ে করাই লাগবে, যদি আমার আব্বার মান সম্মান রাখতে হয়। এবং ও তখন আমার ওই প্রস্তাবে রাজি হয়। তো প্রস্তাবে রাজি হওয়ার পরে এই প্রথম দিন আমি আসলে সত্যি করে একটা কথা বলি, হয়তো অনেকে আমাকে খারাপ মনে করবে এই সময়টাতে, আমি এই জিনিসটা করেছি শুধুমাত্র আমার ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আমার সৎ ভাই, সৎ মা, সৎ ভাই বোনদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এই কাজটা করি। আর এই প্রতিশোধের আগুনটা আমার বুকের ভিতর আমার মা জ্বালিয়ে দেয়।
আমার মা ওই প্রতিশোধের আগুনটা আমার বুকের মধ্যে জ্বালিয়ে দেয়, যার জন্য আমি এরকম একটা খারাপ সিদ্ধান্ত নিতে প্রস্তুত হই। এবং এরকম একটা খারাপ সিদ্ধান্ত আমি তখন নিই, এবং নেওয়ার পরে প্রথম রাত্রে আমি তখন হাবিবার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই। অবৈধ সম্পর্কটা লিপ্ত হওয়ার পরে এর কিছুদিন পরে হাবিবা যখনই আমার ভাইয়াকে রাস্তাঘাটে দেখতো, হাবিবা যাইতো, কথা বলার চেষ্টা করতো, তা আমিও একদিন ভাইয়ারে বলি, ভাইয়া এই মেয়েটা যদি তোমার সাথে কথা বলার চেষ্টা করে তো তুমি একটু কথা বলো, সমস্যা কী? তুমি তো একদিন তার সাথে প্রেম করছিলা, একদিন তারে ভালোবাসছিলা, আজকে না হয় তুমি আরেকটা মেয়ের বিয়ে করছো, আরেকটা মেয়ের সাথে সংসার করতেছ, তাতে সমস্যা কী? এই মেয়েটা যদি তোমার সাথে কথা বলতে চায় তো তুমি তার সাথে কথাবার্তা বলো। তা আমার কথা শোনার পরে না আমার ওই মনির ভাইয়া মাঝে মাঝে মেয়েটার সাথে কথা বলতো, এখানে সেখানে যখন দাঁড়াইতো আমার ভাইয়া তখন কথাবার্তা বলতো। আর এইটা আমি আমার গ্রামের একজন দুজন লোককে দেখাইতাম যে দেখেন আমার ভাইয়া আমার ভাইয়া এই মেয়ের সাথে আগে প্রেম করছে, এবং প্রেম করার পরে ভাইয়া বিয়ে করছে, ভাইয়ের ঘরে বউ আছে, এবং বউ থাকার পরেও আমার ভাই এই মেয়ের সাথে এখনও কথা বলে, এই মেয়ের সাথে এখনও দেখা করে, তাদেরকে দেখে মনে হয় তাদের মাঝে কোনো অবৈধ সম্পর্ক আছে। এইরকমভাবে আমি তখন আমার গ্রামের আশেপাশের এক দুজন লোকের কাছে এই রিপোর্টটা দিতে থাকি, মানে এই সম্বন্ধে কথা বলতে থাকি। তো সবাই তখন মানে এটাকে কানা গেছা চোখে দেখতেছে, বা এটা নিয়ে অনেকটা কথাবার্তা তখন রটতেছে বা এলাকাতে ছড়াছড়ি হচ্ছে। আমি গোপনে গোপনে মানে ওদেরকে দেখাই, আবার এদিক দিয়ে লোক আইনা দেখাই দিই যে দেখ ওরা কথা বলতেছে, মানে প্রমাণ নিতেছি, যাতে আমি দরবারের মধ্যে আশেপাশের কয়েকটা লোককে নিয়ে তখন আমি সাক্ষী দাঁড় করাইতে পারি যে আমার ভাইয়া আসলেই ওই মেয়েটার সাথে অবৈধ সম্পর্কে ছিল এবং ভাইয়া পরকীয়া করছে, এটার প্রমাণ যাতে আমি দিতে পারি, এই জন্যে আমি এই কাজটা করতেছি। এভাবে কয়েকটা দিন কেটে গেল, এবং দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি প্রতি রাতে তার কাছে যাইতাম, তার সাথে অবৈধ সম্পর্কটা করতাম, তার সাথে শারীরিক সম্পর্কটা করতাম, এবং তার পেটে বাচ্চা আনার জন্য চেষ্টা করতাম। এই করতে করতে একটা পর্যায়ে তখন বেবি কনসেপ্ট করে বসে, ওর পেটে তখন বাচ্চা আসে, এবং পেটে বাচ্চা আসার পর ও তখনও কিন্তু আমাকে বলে যে দেখো সুজন, আমি ধরা খাবো না তো, আমি কিন্তু তোমার বাচ্চা বেডে নিয়ে নিছি, আমি ধরা খাবো না তো, আমি প্রতারিত হব না তো, তোমার ভাইয়া যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না, আমি তোমার ভাইয়া যদি আমাকে বিয়ে না করে তাহলে সুজন আমি কিন্তু আত্মহত্যা করব, আমি কিন্তু সুজন আত্মহত্যা করে মরে যাব, আমার এই মুখ কিন্তু আমি আর এই সমাজের কাউকে দেখাবো না, এবং কাউকে দেখাতে পারবোও না, আমি কি করে আমার এই মুখটা মানুষকে দেখাবো বলো? আমি তোমার বাচ্চা আমি পেটে নিয়ে তোমার ভাইয়ের কাছে বিয়ে বসবো? আমি তো আমার নিজের কাছে অনেকটা মানে লজ্জিত হয়ে যাচ্ছি। আমি বললাম তুমি একদম লজ্জা পাইও না, তোমার ভিতরের অপরাধটা এটা শুধু আমি জানি আর তুমি জানো, এটা তো আর কেউ জানে না, তুমি কি লোকের কাছে বলতে যাবা? ও বলে না। তো আমি বললাম তুমি যদি না বলো তা আমিও তো কাউকে বলবো না, তুমিও বইলো না, আমরা দুজন যদি এই বিষয়টা গোপন রাখি, এতে তোমার স্বপ্ন পূরণ হলো, তুমি আমার ভাইয়ের সাথে সংসার করতে পারলা, আর আমিও না হয় তোমার সাথে একটু দুষ্টুমি করলাম বিয়ের আগে, এরকম তো অনেক ছেলেরই একটা ইচ্ছা থাকে, তাই না? ও আমাকে বলে ঠিক আছে, কিন্তু খবরদার কোনোদিন কিন্তু তুমি তোমার ভাইয়াকে এই সন্তানের কথা বইলো না যেটা তোমার সন্তান। আমি বললাম যে না, আমি বলবো না। আর ও আমাকে আবার এটাও বলে যে তোমার ভাইয়া তো বলবে, তোমার ভাই তো আমার সাথে এই সম্পর্ক করে নাই, তাহলে সন্তান কার, এটা যদি আমাকে বলে। আমি বললাম আরে বাবা, একবার যদি তোমাদের বিয়ে হয়ে যায় আর ভাইয়ার আগের বউ চলে যায়, এরপরে তোমরা আস্তে আস্তে করে ম্যানেজ করে নিবা, তুমি বলবা যে এমনি তেমনি বলবা, তুমি এটা পরে ম্যানেজ হয়ে যাবে, একবার বিয়ে হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। এইভাবে আমি তখন হাবিবাকে বোঝাচ্ছিলাম। হাবিবা কিন্তু মানে মানে একটু বোকা হলেও না, ওর মাঝে মাঝে কিন্তু ওর ভিতরে অনেক প্রশ্ন জাগতো যে এইটা পরে আমি কিভাবে করব, ওইটা পরে আমি কিভাবে করব, আমি কোনো বিপদে পড়ে যাব কি না, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি করে যাইতো। তা আমি আমার মতো করে তাকে সাবমিট করতাম, তা আমি আমার মতো করে বুঝাইতাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে ওর পেটে যখন বাবু হলো তখন আমি ওকে বললাম যে হাবিবা, এবার তুমি আস্তে আস্তে তোমার এলাকার লোকজনকে জানাও, একটা দিন ঠিক করো, এবং ওই দিন যে দিনটা তুমি ঠিক করবা ওই দিনটাতে গ্রামের সব মানুষ মিলে একসাথে বসবে, এবং বসার পরে ওই দরবারের মধ্যে আমার ভাইয়া তার বউকে ছাড়বে এবং তোমাকে বিয়ে করবে। দরবারটা এমনভাবে অনুষ্ঠিত করবা, এমনভাবে করবা যাতে আমার ভাইয়া এখান থেকে কোনোভাবে সটকে যেতে না পারে। আর সেখানে আমি থাকবো, আমার সমবয়সী যে পোলাপান আছে আমি সবাইকে রেডি করে রাখবো, এবং সবাইকে রেডি করে রেখে আমি তখন আমার ভাইয়ের সাথে তোমাকে বিয়ে পড়াই দিব। তুমি এইটুকু আমার উপরে বিশ্বাস রাখো যে তোমার জীবন আমি নষ্ট হতে দিব না। এইভাবে কয়েকদিন কাটার পরে এবার হাবিবা তার সিদ্ধান্তে উপলব্ধি হলো। আস্তে আস্তে করে সে গ্রামের লোকজনকে জানাতে শুরু করলো। কী কী জানাইছে এটা আমি জানি না। মঙ্গলবারের দিনে ও তখন এই বিষয়টা চেয়ারম্যানকে জানায়, এবং চেয়ারম্যানকে জানাইলে পরে চেয়ারম্যান একদিন আমাদের আরদের দোকানে আসে। আসার পরে চেয়ারম্যান আমাকে বলে যে তোর ভাই মনির কই রে? আমি বললাম ভাইয়া তো বাড়িতে। বলবি তোর ভাইয়ার শুক্রবারে দরবার আছে, তোর ভাইয়ের শুক্রবারে যাতে স্কুলের মাঠে উপস্থিত থাকে, এখানে দরবার হবে। আমি চেয়ারম্যানকে বললাম যে দরবারটা কে ডাকছে? বলে দরবারটা ডাকছে হাবিবা।
যখন হাবিবের কথা বলে আমি তো তখন বলি যা, খেলা তো তাহলে জমে গেছে। আমি এবার ভাইয়া যখন আসছে আমি বললাম ভাইয়া হাবিবা তো এরকম এরকম তোমার সাথে দেখা করতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, এখন এই ঘটনা। আমার ভাইয়া তখন বলতেছে যে কেন আমার সাথে কথা বলবে, আমার সাথে কেন দেখা করবে, কি কারণে। আর এদিক দিয়ে কিন্তু হাবিবের সাথে আমার ফোনে কথা হইতেছে। আমি কিন্তু ওরে বলতেছি দেখো খবরদার, তুমি কিন্তু খুব সাবধানে থাকবা, আমার ভাইয়ের সামনে পড়বা না, ভাইয়া কিন্তু তোমারে খুঁজতেছে। যখনই ওই চেয়ারম্যান দরবার ডাকছে এবং ডাকার পরে তখনই হলো কি আমার ভাইয়ারে খুঁজতে শুরু করছে, মানে হাবিবা আমার ভাইয়ারে খুঁজতে শুরু করছে, আর সরি আমার ভাইয়া হাবিবারে খুঁজতে শুরু করছে। কখনো এইখানে কখনো ওইখানে বিভিন্ন জায়গায় হাবিবারে খুঁজতেছে। আর আমি কিন্তু ওই মানে আপনার কি বলে ঘরের শত্রু ডিভিশনের মতো আমার পরিবারের ওই জিনিসগুলো ইনফরমেশনগুলো আমি হাবিবাকে দিচ্ছি, হাবিবা জিনিসটা এভাবে যাচ্ছে ওভাবে যাচ্ছে। ওই দরবারে আমি তখন আমার মাকে উপস্থিত করব, আমার মাকেও রাখবো। আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে পুরো গ্রামবাসীর সামনে আমার সৎ মায়ের মাথা নত হয়ে যাবে, পুরো গ্রামবাসীর সামনে আমার মা যেরকমভাবে কান্না করতে করতে এই ভিটা ছেড়ে গেছে ঠিক একইভাবে আমার সৎ মায়ের চোখের পানি আল্লাহর জমিনে পড়বে, আমার মায়ের প্রতিশোধ নেওয়া হবে। এই জন্য আমি তখন মাকেও বলি মা তুমি ঠিক যেমনভাবে বলেছ আমি তোমার সন্তান হিসাবে কাজটা তেমনভাবেই করেছি। সাপ মরে গেছে মা, কিন্তু লাঠিটা স্ট্রং রয়ে গেছে। এই দরবারের মধ্যে তুমি দেখবা আমার ভাইয়ের সংসারটা ভেঙে যাবে, আমার ভাইয়া কান্না করতে করতে শেষ পর্যন্ত হাবিবারে বিয়ে করা লাগবে। আমার আম্মা বলে এই না হলো আমার যোগ্য সন্তান। এদিক দিয়ে ভাইয়ার আমি বুঝেতেছি ভাইয়া কিচ্ছু হবে না, তুমি মন খারাপ করতেছো কেন। আমার ভাইয়া বলে তোর কারণে আমি ওই মেয়ের সাথে কথা বলতাম, রাস্তাঘাটে কথাবার্তা বলতাম, আমি তো কখনোই মেয়ের সাথে কথা বলতে চাই নাই, এখন কথা বলে আমি বিপদে পড়ে গেলাম। এইদিকে ভাবিও আমার ভাইয়ের সাথে অলরেডি উল্টাপাল্টা শুরু করে দিছে, উল্টাপাল্টা শুরু করে দিছে যে তুমি কি ঘটনা ঘটাইছো, তুমি কি করছো, কেন এই মেয়ে তোমার নামে দরবার ডাকছে, আমি তো লোকের কাছে শুনছি এটা তোমার আগের গার্লফ্রেন্ড, এইটা ওইটা আমার ভাবিও তখন বলতে থাকে। আমার ভাইয়া তখন পুরো চাপে পড়ে যায়। চাপে পড়ে গেলে আমি তখন ভাইয়ারে বলি ভাইয়া তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বললো না, যেখানে আমি আছি এখানে তুমি চুপ, আর আমি না পুরো ঘটনাটা সামলাবো। ওই মেয়ে কেমনে বলবে এটা তোমার বাচ্চা, এটা বলতে পারবে ওই মেয়ের পেটে তোমার বাচ্চা, এটা তুমি বিশ্বাস করো, এরকম কিছুই হবে না, এটা পুরো সমাধানটা আমি করবো, এটা তুমি পুরো চুপ থাকো, তুমি কোনো কথা বললো না। ও ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, প্রয়োজন আমি পরীক্ষা করবো, এই করবো। আমি বললাম ভাইয়া সব কিছু আমি করাবো। এখানে পরীক্ষার বিষয়টা কিন্তু এর আগেও হাবিবা বলছে যে তোমার ভাইয়া যদি আমার বাচ্চার ডিএনএ পরীক্ষা করায়। আমি বলছি যে এরকম কোনো পরীক্ষা আমার ভাইয়া করানোর সুযোগে পাবে না, এরকম কোনো পরীক্ষা আমার ভাইয়া করানোর সুযোগে পাবে না। ওই দরবারে আমার ভাইয়া বিয়ে করা লাগবে, পুরো দরবারিকে আমি হাতে নিয়ে নিব, তুমি চিন্তা করো না, রাজসাক্ষী আমি হব। এইভাবে কনফিডেন্স নিয়ে আমি তখন এই হাবিবের সাথে কথা বলি। এই কথাবার্তাগুলো বলার পরে এরপরে যেটা হইল, বৃহস্পতিবারে পুরো টানটান একটা উত্তেজনা পুরো গ্রামের মধ্যে, এটা নিয়ে চায়ের দোকানে, আর বট গাছের নিচে, এরপরে কৃষির জমির মাঠে, এই জায়গায় ওই জায়গায় সব জায়গায় এই বিষয়টা নিয়ে সমালোচনা। কারণ আমার আব্বা এই এলাকায় অনেক নামি দামি একজন মানুষ ছিল, সবাই আমার আব্বাকে সম্মান করতো, আব্বাকে মানতো, আব্বার কথা শুনতো। তো আব্বার সন্তান হিসাবে আমার ভাইয়া এরকম একটা জঘন্য কাজ করে ফেললো, এরকম একটা ভয়ানক কাজ করে ফেললো, এটাতে তো মানে যে কাউকে ভাবাবে, সবাই বিষয়টা নিয়ে চিন্তা করবে, পুরো গ্রামে এটা নিয়ে তখন জল্পনা কল্পনা সবাই এটা নিয়ে বসে আছে। যাই হোক বৃহস্পতিবার এরকম কাটলো এবং শুক্রবারে তখন দিনে 10টা বাজে দরবার। বৃহস্পতিবার রাতের বেলা আমার মা তখন চলে আসছে। মা আইসা, মা আমি যে ঘরে মানে আলাদা একটা ঘরে মা আইসা মাঝে মাঝে থাকতো, ওই ঘরে বসে মা তখন সারা রাত আমার সৎ মারে বলতেছে তুই আমার নামে আমারে ঘর থেকে বের করছিস, আমার জামাইয়ের উল্টাপাল্টা বুঝে আমার স্বামী সংসার আমারে করতে দেস নাই, এবার আল্লাহ তোর বিচার করছে, পুরো গ্রামবাসীর সামনে তুই এবার কেমনে মুখ দেখাইবি, কেমনে তোর চেহারা দেখাইবি, এগুলো আমার মা তখন আমার সৎ মারে বলে। আমি তখন আমার বলি মা শুরুতে এত কথা বলার দরকার নাই, সময় হলে তুমি বইলো, যা খুশি তাই বইলো, এখন না, আগে তো খেলাটা শেষ হোক, আগে তো আমরা পুরস্কারটা নিয়ে নিই এরপরে। যাই হোক শুরু হয়ে গেল শুক্রবার দিনের গল্প, এবং সবাই মিলে তখন বিভিন্ন জায়গা থেকে স্কুলের মাঠে উপস্থিত হলো। লাল আপনার ডেকোরেটেড চেয়ারে সবাই তখন বসলো, গোল মিটিং তখন ডাকা হলো। বোরকা পরিহিত অবস্থায় তখন ওই মুহূর্তে হাবিবা আসলো। হাবিবা এক পাশে আসলো, ওই দরবারে আমার ভাবি আয়েশা উপস্থিত ছিল, আমার সৎ ভাই উপস্থিত ছিল, এবং আরও এলাকার গণ্যমান্য আমার আব্বার বন্ধু দোস্ত যারা আছে সবাই তখন এই জায়গায় মানে উপস্থিত হলো। হওয়ার পরে তখন এই চেয়ারম্যান বলল যে মানে চেয়ারম্যান প্রথমে সবাইকে বললো যে এই দরবার থেকে যাতে কেউ পালিয়ে যেতে না পারে, এবং সেখানে তুমি পুলিশ পর্যন্ত নিয়ে আসছে। চেয়ারম্যান পুলিশ থানায় ফোন করছে, ফোন করে পুলিশ নিয়ে আসছে যে পুলিশ ওই দরবারে থাকবে, এবং এই দরবার থেকে কোনো লোক দরবারের রায় দেওয়া পর্যন্ত এই দরবার থেকে যেতে পারবে না। দরবারের রায় হওয়া পর্যন্ত কোনো লোক এই দরবার থেকে বেরোইতে পারবে না, আগে দরবারে রায় হবে এবং রায় কার্যকর হওয়ার পরে দরবার থেকে বের হবে।
পুরো গ্রামবাসী তখন একেবারে তৃপ্ত হয়ে আছে যে কী জানি ঘটে। এবং ঠিক তখনই চেয়ারম্যান ডাকলো, হাবিবাকে ডাকার পরে হাবিবারে তখন বলল, হাবিবা কি হয়েছে, তুমি পুরো ঘটনা খুলে বলো, এখানে পুরো গ্রামবাসী আছে এবং পুরো গ্রামবাসীর সামনে তুমি বলো, এবং ইনশাল্লাহ তুমি দুঃখ পেও না, তুমি কষ্ট পাও না, এবং তোমার সাথে যেটা হয়েছে সেটার উচিত বিচার এখানে হবে। হাবিবা তখন মুখটা নিচের দিকে রেখে বলে, চেয়ারম্যান সাহেব, আমি আপনারা কিভাবে বলবো, বলতে তো আমার লজ্জাও লাগতেছে, কিন্তু এরপরেও এটা গ্রামের বিষয়, না বলেও পারতেছি না। দেখেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার মনির ভাইয়ের সাথে এরকম করেই বলতেছে যে মনির ভাইয়ের সাথে টুকিটাকি একটা সম্পর্ক ছিল, তবে মনির ভাইয়ের সাথে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না। মনির ভাই আমাকে দেখতো, আমার সাথে কথাবার্তা বলতো, এবং দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক ছিল, যেটা বন্ধুত্বপূর্ণ বলতে পারেন অথবা ভাই বোনের সম্পর্কও বলতে পারেন। মনির ভাইয়ের সাথে এইভাবে আমি দেখা সাক্ষাৎ করতাম, এবং একটা পর্যায়ে মনির ভাইয়ের বিয়ে হয়ে যায়। এবং মনির ভাইয়ের যখন বিয়ে হয়ে যায়, মনির ভাইয়ের ছোটো ভাই সুজন তখন আমার সাথে কথাবার্তা বলতে শুরু করে। সুজন আমাকে বোঝায় যে আমার মনির ভাই তোমাকে বিয়ে করে নাই, বা মনির ভাইয়ের সাথে তোমার কিছু হয় নাই, আমি তোমারে পছন্দ করি এবং আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলি সুজন আমার সাথে প্রেমের অভিনয় করে, আমাকে বিয়ের কথা বলে সুজন আমার সাথে অবৈধ সম্পর্ক করে। অবৈধ সম্পর্কের প্রতিফলে আমার পেটে সুজনের সন্তান আসে, কিন্তু আজকে সুজন আমাকে বিয়ে করতে চাচ্ছে না। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন এখানে মনির বলতেছেন না, একটাবারের জন্য এই হাবিবা মনিরের নাম উচ্চারণ করে না। আমি তো তখন হাবিবের চেহারার দিকে তাকিয়েছি, কী রে, হাবিবা কি ভুল করে আমার নাম বলে ফেলতেছে? আমি দরবারে ইন্টারাপ্ট করার চেষ্টা করি, হাবিবা তুমি কার নাম বলতেছ? এবং আমার চেয়ারম্যান তখন বলে, এই সুজন একদম চুপ, তুই কোনো কথা বলবি না, চুপ থাক। তখন আমি চুপ হয়ে গেলাম। আমি দেখলাম আমার পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে। আমি তখন বলতেছিলাম যে ও কি মাথা খারাপ হয়ে গেল, ওইগুলো কি বলে? এবং এই বলার পরেই হাবিবা তখন চুপ হয়ে গেল। তখনই চেয়ারম্যান আমাকে ডাকলো, ডাইকা বলে, সুজন এদিকে আয়। আমি তখন গেলাম। চেয়ারম্যান বলে, সুজন এটা কি সত্য? হাবিবা এতক্ষণ দাঁড়িয়ে যা বলছে। আমি বললাম, না চেয়ারম্যান সাহেব, এটা পুরো মিথ্যা কথা। এই হাবিবার সম্পর্ক ছিল আমার ভাইয়ের সাথে, আমার সৎ ভাই মনির ভাইয়ের সাথে সম্পর্ক ছিল, এবং হাবিবার পেটে যে সন্তান, ওই সন্তানের বাবা হচ্ছে আমার মনির ভাই। এবং এটা আমি হলফ করে বলতে পারি, আমি নিজের চোখে দেখছি। মনির ভাই অনেকবার হাবিবার ঘরে গেছে, হাবিবার সাথে সম্পর্ক করছে, মনির ভাইয়ের সাথে হাবিবার অবৈধ সম্পর্ক ছিল, এটা সাক্ষ্য প্রমাণ আছে, আমি নিজের চোখে দেখছি। এবং এটা উল্টা আমাকে ফাঁসাই দেওয়া হচ্ছে, আসলে এরকম কোনো ঘটনা আমি ঘটাই না, বা এটা আমি করি নাই। চেয়ারম্যান তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, সুজন, এই জামানাটা কিন্তু আর ওই জামানা নাই, তুমি যে জামানার গল্প আমাদেরকে বলতেছো বা শোনাচ্ছ। শোনো, এখন দুনিয়াটা অনেক পাল্টাইছে। ওর পেটের সন্তানের বাবাকে এটা না 1 মিনিটেই বের করা যাবে। আমরা জাস্ট ডিএনএ করার সাথে সাথে বেরিয়ে যাবে যে এই সন্তানের বাবাকে। এখনও সময় আছে, তুমি সত্যি কথা বলো। যদি সত্যি কথা বলো তাহলে ভালো, আর যদি সত্যি কথা না বলো তাহলে এর পরিণতি কতটা ভয়ানক হবে তুমি সুজন চিন্তাও করতে পারবা না। এখনও তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার বাবা নীতিবান মানুষ ছিল, তাই বলে আমরা তোমার দিকে এখনও ভালোভাবে তাকিয়ে আছি, সুন্দর করে কথা বলতেছি। যদি এটা না হয়, যদি আমাদের কথা তুমি না শোনো, এর পরিপ্রেক্ষিতে এমন ভয়ানক কিছু ঘটবে সুজন, যা তুমি স্বপ্নেও চিন্তা করেনি। আমি তখন বললাম, চেয়ারম্যান সাহেব, আমি যা বলতেছি আমি সম্পূর্ণ সত্যি কথা বলতেছি। এই হাবিবা উল্টা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। হাবিবার পেটের সন্তানের বাবা আর কেউ নয়, এটা আমার মনির ভাই, আমার সৎ ভাই মনির ভাইয়ের সন্তান হাবিবার পেটে। গ্রামের অনেকেই দেখছে, ওরা মাঝে মাঝে এখানে ওইখানে দাঁড়িয়ে কথা বলতো, ওদের দুজনের মাঝে অবৈধ সম্পর্ক ছিল। শুধু আমি নয়, গ্রামের প্রতিটা মানুষ এই ঘটনার সাক্ষী। চেয়ারম্যান তখন বলল যে ঠিক আছে, যে চৌকিদার ছিল, চৌকিদারে বললো ওরে বাঁধ। আমারে বাঁধতে বললো, আমারে বাঁধার পরে আমারে বললো আমার বাড়ি তোরে নিয়ে চল। আর কিছু লোকেরে বললো যে তোমরা হাবিবের ডিএনএ টেস্ট করাও, হাবিবের ডিএনএ করাও। আমি না তখন পাগল হয়ে গেলাম। আমার কাছ থেকে তখন মোবাইলটা নিয়ে যাওয়া হলো, এবং মোবাইলটা নিয়ে যাওয়ার পরে গ্রাম্য সালিশ অনুযায়ী আমাকে তখন নিয়ে আটকানো হলো। আমাকে তখন আটকানো হলো চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যানের বাড়ির দিকে যখন আমাকে নিয়ে যাচ্ছিল, আমি তো জানি ডিএনএ টেস্ট করলে আমি ধরা খেয়ে যাব, কারণ ওর পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবা তো আমি। তো আমাকে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু পুলিশ আবার চলে গেছে। আমাকে চেয়ারম্যানের বাড়ির দিকে 3-4 জন ধরে নিয়ে যেতেছে। ওই সময়ের ভিতরে আমি তখন ওদেরকে ধাক্কা দিয়ে দিলাম দৌড়, কারণ ডিএনএ টেস্টের পর যে রিপোর্ট বেরোবে, ওই রিপোর্টে তো দিনের আলোর মতো পরিষ্কার ওই সন্তানের বাবা আমি তখন দিলাম দৌড়। এই জমি দিয়ে তখন দিছি দৌড়, এবং দৌড় দিয়া কোনো রকমে আমি পালায়া টালায়া আমার নানু বাড়িতে গিয়ে আশ্রয় নেই।
নানু বাড়িতে গিয়ে আশ্রয় নিই। নানু বাড়িতে আশ্রয় নেওয়ার পর আমার মা তখন আইসা আমাকে হুড়দুম গালাগালি করে, তুই এটা কী করলি, কীভাবে করলি, তুই এটা কী বললি এবং এটা কীভাবে হয়ে গেল, এটা কী হয়ে গেল। আমি তখন বললাম, দেখো মা, আমি এটা বুঝতে পারি নাই, বা ওই হাবিবা মেয়েটা যে আমাকে এইভাবে চক্রান্ত করে আমাকে এইভাবে ফাঁসাবে, আমার এটা আইডিয়াই ছিল না, আমি এটা বুঝতে পারি নাই। আমি তখন লুকিয়ে গেলাম এবং পালিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে আমার মারে আমি তখন বললাম, তুমি একটা কাজ করো, তুমি আপাতত বাড়িতে থাকো, তুমি বাড়িতে যাও, আমার সৎ মায়ের সাথে থাকো, সৎ ভাইয়ের সাথে থাকো, সৎ ভাইয়ের বউদের সাথে থাকো, ওরা কী পরিকল্পনা করে, তারা কী প্ল্যানিং করে, অ্যাটলিস্ট এইটা তোমাকে শুনতে হবে। তুমি ওই পরিবারে থাকো, তুমি নানু বাড়িতে কম থাকো, আমি তো নানু বাড়িতে আছি। পরে আমি নানু বাড়িতে আসি, আমার সৎমা তখন কী করে ওই বাড়িতে আসে। হাবিবে কী হলো, আমার সবগুলো নাম্বার ব্লক করে দিল, আমার সাথে যোগাযোগের কোনো মাধ্যম সে রাখলো না। আমি ইভেন সে সিম নাম্বারটা পর্যন্ত চেঞ্জ করে ফেলে, আমি তার সাথে আর যোগাযোগও করতে পারিনি। এই অবস্থার ভিতরে কয়েকদিন পরে চেয়ারম্যান তখন আমার আম্মাকে ডেকে নিল। আমার আম্মারে ডেকে নিয়ে বললো, তোমার ছেলে সুজন কি আসবে না? আমরা ওই মেয়ের ডিএনএ টেস্ট করছি, তোমার ওই ভাই যারা সন্দেহ করছে তার ডিএনএও টেস্ট করছি, আর তোমার ছেলে যারা সন্দেহ করছে তার ডিএনএও টেস্ট করছি। মনিরের সাথে হাবিবার পেটের সন্তানের ডিএনএ মিলে নাই। আমরা তোমার সন্তানের সাথে ওই হাবিবার পেটের সন্তানের ডিএনএ টেস্ট করাবো। তোমার সন্তানকে আসতে বলো, যদি তোমার সন্তান আসে তো ভালো, আর যদি না আসে তাহলে তোমার সন্তান তার বাবার কাছে যতটুকু সম্পত্তি পাবে, এই সমস্ত সম্পত্তি আমরা গ্রামবাসী থাইকা এই তার সৎ ভাই মনিরের নামে লিখে দিব। যেহেতু সে একটা মনিরকে অপমান করছে, মনিরকে অপদস্থ করছে, গ্রামবাসীর সামনে মনির ছোট হয়েছে, মনিরের বাবা ছোট হয়েছে, তার জন্য মানহানি বাবদ তোমার ওই ছেলে যত সম্পদ পাবে তার বাবার কাছে, সমস্ত সম্পদ আমরা মনিরের নামে লিখে দিব। আমার মা তো এটা শুনে পাগল হয়ে যায়। আমার মা তখন চেয়ারম্যানের পায়ে ধরে বলে, না চেয়ারম্যান সাহেব, আপনি এরকম কিছু করেন না, আমি আপনার পায়ে ধরি বলি, আপনি এরকম কিছু করেন না, আমি আমার ছেলেরা আপনার কাছে আনবো। তারপরের দিনে সকালবেলা মা তখন জোর করে, আমি যেতে চাই না, মা সম্পূর্ণ জোর করে আমাকে বাইদা টাইদা চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেল। এবং চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার মা তখন চেয়ারম্যানের সামনে আমাকে জুতো দিয়ে মারতেছে, চেয়ারম্যানের সামনে জুতো দিয়ে পিটাইতেছে। চেয়ারম্যান আমারে বলে, সত্যি কথা বল, তোর এখন হসপিটালে নিয়ে যাব, তোর ডিএনএ টেস্ট করাবো এবং তোর ডিএনএ ওই মেয়ের ডিএনএ টেস্ট করাবো, এরপরে যদি বাচ্চা যদি তোর হয়, তোর অস্তিত্ব কিন্তু ঠিক থাকবে না। আমি তখন মাথাটা নিচের দিকে তাকে অশ্রু সজল চোখে চেয়ারম্যানকে বলতেছি, চেয়ারম্যান সাহেব, আপনি যা বলছেন তাই সত্য, আসলে ওই সন্তানের বাবা আমি। চেয়ারম্যান তখন আমাকে বলে, তোর বাবা আমাদের এলাকাতে সবচেয়ে নামি দামি একজন গণ্য মানুষ ছিল, তোর আব্বাকে সবাই সম্মান করতো, তোর আব্বাকে সবাই মানতো, তোর বাপের ডাকে পুরো গ্রামবাসী সবাই একসাথ হয়ে যেত, কিন্তু তার সন্তান হওয়ার পরেও তুই কীভাবে পারলি এইরকমভাবে পুরো গ্রামবাসীর সামনে তোর বাবার, তোর ভাইয়ের মান সম্মান ধূলিসাৎ করে দিতে? তোর কি একটাবারও মনে হয়নি এ তো সেই গ্রাম, যেই গ্রামের মানুষ তোর বাবার কথাকে বইয়ের পাতার মতো স্মরণ করতো? কাজটা তুই কেন করলি? আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। চেয়ারম্যান আমারে বলে, এই একটা কাজ কর, চেয়ারম্যানের লোকজনকে দিয়া বলে, এই কর, হাবিবারে ডাইকান আমার বাড়িতে। আমি তখন চেয়ারম্যানে বলতেছি, চেয়ারম্যান সাহেব, হাবিবারে ডাকতে হবে কেন? হাবিবারে ডাইকেন না, হাবিবারে ডাকার দরকার নাই, আমি তো আপনার কথা মানছি, আমি তো বলছি এই সন্তানের বাবা আমি, হাবিবার পেটের সন্তানের বাবা আমি, এখন আপনি কেন চেয়ারম্যানকে যে হাবিবারে ডাকতেছেন? চেয়ারম্যান বলে, হাবিবের সাথে তোকে বিয়ে পড়াই দিব, যে পাপ তুই করেছিস, আমরা ওই পাপের মোচন করার জন্য, আমরা তো ওই পাপের সাক্ষী হয়ে গেলাম, এই পাপ মোচন করার জন্য হাবিবের সাথে তোর বিয়ে পড়াই দিব। আমি চেয়ারম্যানকে বলছি, চেয়ারম্যান এরকম কোনো কাজ করেন না, আমি আপনার পায়ে ধরি। চেয়ারম্যান বলে, আর কোনো কথা নাই। চেয়ারম্যানের লোকজন তখন হাবিবা আর হাবিবার মাকেই এই বাড়িতে ডেকে আনলো। চেয়ারম্যান বাড়িতে ডেকে আনার পরে চেয়ারম্যান তখন তার লোকজনকে বললো যে ঠিক আছে, তোমরা রেডি হও, এবং ওইভাবে তখন ওই বাড়িতে হাবিবার সাথে আমাকে বিয়ে করায়। দেখি না, আরেকটা বিষয় বলি, হাবিবা চেয়ারম্যানকে বলে যে ও আমারে বিয়ে করে 2 দিন পরে তালাক দিয়ে দিবে, যদি আমাকে তালাক দিয়ে দেয় তাহলে আমি কই যাব, কারণ ও তো একটা প্রতারক, ও তো একটা চিটার। এরপরে চেয়ারম্যান বলে যে ঠিক আছে, কাবিন তো 20 লাখ টাকা। ওই সময়ে আমার হাবিবাকে বিয়ে করায় 20 লক্ষ টাকা কাবিন দেয়া। 20 লক্ষ টাকা কাবিনে হাবিবের সাথে আমার বিয়ে হয়, এবং বিয়ে হবার পরে আমার মা তখন কি করে, বলে যে ঠিক আছে, ওই বাড়িতে ওরা থাকবে। ওই রাতের বেলায় তখন চেয়ারম্যান এবং গ্রামের আরও কয়েকজন গণ্যমান্য লোক মিলে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে এসে আমার সৎ ভাইকে ডাকে, আমার সৎ ভাই আসে না, এরপরও ডাকে আমার সৎ ভাইয়ের সাথে আমাকে মিলাই দেয়। এবং আমার সৎ ভাইকে বলে দেয় যে তোর ভাই এটা অন্যায় করছে, সে যেহেতু এরকম একটা কাজ করে ফেলছে, নিজে বাঁচার জন্য তোর উপরে ফাঁসাই দিতে চাইছে।
ঠিক আছে তুই এটা মেনে নে এবং এটা তোর ভাইকে তুই মাফ করে দে, তোর বাবা থাকলেও তো মাফ করে দিত। আমার ভাইয়া তখন মাফ করে দিয়ে আমাকে বুকে জড়ায় ধরলো এবং ধরার পরে আমার সৎ মাকে বললো যে আমার মাকে বললো যে চেয়ারম্যানকে বললো যে ঠিক আছে আপনারা সুজনের মাকে বলেন আমাদের বাড়িতে থাকার জন্য, আমাদের এত বড় বাড়ি, আমাদের এত জায়গায় সম্পত্তি, তাহলে কেন আমার সৎ মা কেন বাইরে বাইরে থাকবে? আমার সৎ মায়ের তো বাইরে থাকার দরকার নাই, আমার সৎ মা যাতে আমাদের সাথেই থাকে। এই কথা বলার পরে ওই বাড়িতে তখন আমাদেরকে একটা ঘর তুলে দেওয়া হয়, ঘর তুলে দেওয়া হয় বলতে একটা ঘর আমাদেরকে দেওয়া হয়। ওই ঘরে আমি আর আমার মা তখন থাকতাম। আমার সৎ মা আমাদের জন্য খাবার পাঠাইতো, আমাদের খোঁজ খবর নিত, সব কিছুই করতো। কিন্তু লজ্জা আমি আর ঘর থেকে বেরোইতাম না। আমার যখন বাসর ঘর হয় আমি শুধু হাবিবারে একটাই প্রশ্ন করলাম, হাবিবা আমার সাথে এই কাজটা তুমি কেন করলা? ও আমাকে বলে তোমার ভাইয়াকে তো আমি হারাই ফেলছি, তোমার ভাইকে তো আমি আর কোনোভাবেই পাবো না, আর আমি তোমার ভাইয়াকে পাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ তার বউ আছে, তার সন্তান আছে, তার ফ্যামিলি আছে, আমি তো তার জীবনটা নষ্ট করতে চাই না। হয়তো তার বউর ঘরে কোনো সন্তান হয়নি, তাদের কোনো সন্তানাদি নাই, কিন্তু তার তো একটা সংসার আছে, আমি তার সংসারটা ভাঙতে পারিনি। আর যেহেতু তোমার সাথে আমার এই কাজটা হয়েই গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকেই বিয়ে করব। আমি তোমার ভাইয়ের সাথে বেইমানি করব না, যার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করেছি। তোমার ভাইকে আমি ভালোবেসেছি, এটা মিথ্যে নয়, কিন্তু তোমার ভাইয়ের চেয়েও আমি অনেক বেশি তোমাকে ভালোবাসছি, যার জন্য আমি তোমাকে বিয়ে করছি। হাবিবার মুখের কথাগুলো শোনার পরে তখন আমি বুঝলাম যে আমি নিজের পায়ে আসলে নিজেই কুড়াল মারছি। তো এরকম করে কাটতেছে আর মারে বলতেছে, মা আমার এই গ্রামে ভাল লাগে না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, তুমি কিছু একটা করো, আমি এই গ্রামে থাকবো না, আমার একদমই ভালো লাগতেছে না। পরে আমার মা চেয়ারম্যানের সাথে কথাবার্তা বললো একটা কাজ করেন, আমার ছেলেটার একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দেন, কারণ ওর বউ বাইরে যায় না, কারোর সাথে কথা বলে না, সারাক্ষণই ঘরের মধ্যে একা একা থাকে, মন খারাপ করে বসে থাকে। তা ওই সময় কিন্তু ভাবি আবার ওই আমার আয়েশা ভাবি আমার কাছে আসতো, আমার সাথে কথা বলতো। ভাইয়া যদিও ক্লোজ হয় নাই অতটা, ভাবি কিন্তু অনেকটা ক্লোজ হয়ে গেছে। আমার আম্মার কাছে আসতো, আয়েশা আমার মায়ের মাথার উকুন বেচে দিত, মায়ের মাথা টিপে দিত, আবার আমার মাকে ভালো মন্দ রান্না করে খাওয়াইতো, একদম নিজের শাশুড়ির মতো ওই আয়েশা ভাবি তখন আমার মায়ের সেবা যত্ন করতো। ওই সময় হাবিবও আমার ঘরে আসে। এই করতে করতে চেয়ারম্যান তখন আমার ভিসা প্রসেস করলো এবং আমার পাসপোর্ট বানায় তখন চেয়ারম্যানের এক লোকের মাধ্যমে আমার পাসপোর্টটা তখন সৌদি আরবে পাঠাইলো। সৌদি আরবে আমার পাসপোর্ট পাঠানোর পরে আমার ভিসাটা তখন হইল এবং ভিসা হওয়ার পরে ভিসা হওয়ার পরে আমি সৌদি এয়ারপোর্ট থেকে আবার ফিরে চলে আসছি। যে কোনো একটা সমস্যায় পড়ছি, আমার নাম কাম নিয়েই ওইখানে একটা ঝামেলা, আমি ওইখান থেকে ফিরে চলে আসি। সেই সময় আমি অনেকগুলো জমি বিক্রি করে যাই, ওই টাকাটা আমি মাইর খাই। এই সম্পূর্ণ আমার বাপের আমার ভাইয়ের সম্পত্তি ভাগ করে দেয়, আমার সম্পদের ভাগ। এরপরে পুনরায় আমি আবার জমি বিক্রি করি, আমার সম্পদ যতটুকু ছিল মোটামুটি 2 বার বিদেশে লাইন দিয়া আমি আমার সম্পদ প্রায় সবই বিক্রি করে দিই। আমার আর তেমন কিছুই থাকে না, আমি সব বিক্রি করে দিই এবং বিক্রি করার পরে দ্বিতীয়বারের মতো আমি সৌদি আরবে যেতে সক্ষম হই। প্রথমবারে প্রায় 6 লাখ টাকার মতো মাইর খেয়ে এবং সেকেন্ড টাইমে আবারও টাকা দিয়ে আমি তখন সৌদি আরবে যাই। সৌদি আরবে যাওয়ার পরে আমার একটা দোকানের মধ্যে একটা ভিসা হয়, দোকানে চাকরি করি। তো দোকানে চাকরি করতেছি, দোকানে বসে আছি, মা ফোন দেয়, ভাবি ফোন দেয়, আমার ওয়াইফে ফোন দেয়, আমার ভাইয়ে ফোন দেয়, সবাই আমাকে ফোন টোন করে। ভাই একটু কমই ফোন করে, বাকিরা সবাই ফোন করে। আমার সৎমা আমার সাথে কথাবার্তা বলে, যে পরিমাণে টাকা পাঠাইতেছি পরিবারের জন্য পাঠাইতেছি, পরিবারের সাথে সুন্দর করে কথাবার্তা বলতেছি। মোটামুটি দিনের রাতগুলো ভালো করেই ভালোভাবেই যাচ্ছে, আর কোনো সমস্যা নাই। টাকা পয়সা ইনকাম করতেছি, পরিবারের সাথে আনন্দ ফুর্তি করতেছি, এনজয় করতেছি এবং আলহামদুলিল্লাহ 1 দিন 2 দিন করে আমি আমার টাইমগুলোকে পাস করতেছি, সময়গুলোকে সামনে দিয়ে কাটাইতেছি। এভাবে প্রায় 1.5 বছরের মতো আমি সৌদি আরবে ছিলাম। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি, আমার ভাইয়ের ঘরে কিন্তু কোনো সন্তানাদি হয়নি। এই যে আমার ভাই আয়েশাকে বিয়ে করছে, আয়েশা ভাবির বিয়ে করছে, এত দিন হয়ে গেল, এত বছর হয়ে গেল, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান হয় না এবং তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে তাদের ঘরে সন্তান হয় না। কিন্তু আমি সৌদি আরবে আসার পরই আমার বউ প্রেগনেন্ট হয়, হাবিবা প্রেগনেন্ট হয়। এখানে আরেকটা বিষয় বলে রাখা, ওইখানে কিন্তু আমার একটা ছেলে হয়। প্রথমত আমার একটা ছেলে সন্তান হয়, যেটা ওই হাবিবার পেটে ছিল, যেটা নিয়ে দরবার হয়। এবং এরপরে সৌদি আরবে আমি যখন আবারও আসি এবং আসার পরে পুনরায় আমার বউ আবারও প্রেগনেন্ট হয় এবং আমার বউয়ের গর্ভে তখন আমার আরেকটা সন্তান হয়। তো আমার তখন একটা ছেলে একটা মেয়ে হয়, প্রথম একটা ছেলে এবং এরপর একটা মেয়ে হয়। 1 ছেলে 1 মেয়েকে নিয়ে আমার সৎ মা এবং ধরেন আমার যে আপন মা, আমার ভাই, আমার ভাইয়ের বউরা, সবাই অনেক ভালো আছে আমার সন্তানাদিদেরকে নিয়ে। তো ভাবি আমার ফোন দেয়, ভিডিও কল দেয়, কথা বলে, কী অবস্থা, ভালো আছো কিনা। দোকানপাটটা তখন আমি দেখতাম, একটা ছিল, ইন্ডিয়ান ভাই ছিল, উনি দোকানটা দেখতো, দোকানের উনি ম্যানেজার ছিল, ওনার আন্ডারে দোকান ছিল। আর আমি করতাম কি, দোকানের ক্লিন করতাম, পরিষ্কার করতাম এরকমভাবে। তবে দোকানের যে কফিল ছিল,
মানে দোকানের যিনি অনার ছিল সৌদি মালিকের সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। মালিক আমাকে অনেক স্নেহ করতো, অনেক আদর করতো। যখনই আসতাম আমি দেখতে সুন্দর ছিলাম, আমার টাইনার কাছে নিত, এই সুজন কেফাল হাল, এরকম করে আমার সাথে আরবিতে কথা বলতো, আমাকে আদর স্নেহ ভালোবাসতো। এই করতে করতে কিন্তু আমাদের মালিকের চরিত্রের মাঝে একটু সমস্যা ছিল। মালিক ধরেন বিভিন্নভাবে বিভিন্ন দেশি মেয়েদেরকে নিয়ে আসতো এবং উনি একটু মানে যেটা বলে ক্যারেক্টার লুজ একজন মানুষ ছিল। বিয়েও করছে অনেকগুলা, প্রায় চারটার মতো বিয়ে করছে, কিন্তু এরকমভাবে আবার একটা ছেড়ে দিছে। 5টা বিয়ে করে একটা ছাড়া 4টা নিয়ে উনি সংসার করতেছে। এরপরও তার চরিত্রের কোনো পরিবর্তন নাই। এই করতে করতে একদিন হলো কি, আমাদের যে ইন্ডিয়ান যে মালিকটা আছে, মানে আমাদের যে ইন্ডিয়ান যে ম্যানেজার আছে, ম্যানেজার নাই, আমি ক্যাশের মধ্যে বসে আছি। তো ক্যাশের মধ্যে বসে বসে ভিডিও কলে আমি তখন আমার ভাবির সাথে কথা বলতেছি, মানে আয়েশা ভাবির সাথে ভিডিও কলে কথা বলতেছে। এখন কথা বলতে বলতে আমার কফিল তখন পিছন থেকে আসছে, আমি কিন্তু আমার কফিলরে দেখি নাই, এবং পিছন থেকে আইসা কফিলে তখন দেখছে আমার ভাবিরে। দেখে আমারে বলতেছে মানে হুয়া জেন, আমার এরকম করে বলে হুরমা, ওটা তো আরবিতে বলে মানে মেয়েদেরকে এরকম করে হুরমা বলে, যে অনেক সুন্দর, এত কিউট, এটা তোর বউ, আরে তুই তো অনেক লাকি, এই সে আমাকে এটা ওইটা বলে, তুই তোর বউ অনেক কিউট। আমি বলতেই পারিনি যে এটা আমার ভাবি, আমি বলি মানে ও আমারে বলে এইটা তোর বউ অনেক সুন্দর। তো আমি আর ওরে ওই আমার ভাবি এটার বলি না, বউ বলতেছে, আমি বউ হিসাবে চালাইতেছি। আমি যখনই আসে তখনই বলে যে এই সুজন, তোর বউ কেমন, তোর বউয়ের সাথে কথা হয়, তোর বউ তো অনেক ভালো, দে আমি একদিন কথা বলবো। এরকমভাবে আমি তখন বলি যে দেখ, আমার বউ তো আরবি জানে না, এখন তুই আরবিতে কথা বলবি, আমার বউ তো বুঝবে না। পরে বলে সমস্যা না, তুই কল দে, আমি শুধু এটা দেখবো। পরে আমি ভিডিও কল দিয়ে দেওয়ার পরে ভাবিরে তখন ভিডিও কল দিই, ভাবি তখন রিসিভ করে, আর ভাবি সালাম দেয়, ওই সালামের উত্তর নেই, অতটুকুই। আরে দুজনের সাথে ওরকম করে কথাবার্তা বলতেছে। এমন করতে করতে এই কফিল মাঝে মাঝে আইলে আমার বলতে, এই তোর বউরে কল দেই, তোর বউরে কল দে। আবার হাবিবের তুলনায় কিন্তু আয়েশা ভাবি অনেক সুন্দর, মানে আমার বউয়ের তুলনায় ভাবি কিন্তু অনেক সুন্দর, মানে অনেক সুন্দরী এক কথায় বলতে গেলে। এই এমন করে ভাবি কফিলের সাথে কথাবার্তা বলতে বলতে কফিল মোটামুটি অনেকটাই দুর্বল হয়ে গেছে, সবসময় অনেকটা দুর্বল হয়ে গেছে। এটা ওইটা বলতে বলতে আমি একদিন আমার কফিলরে বললাম যে দেখ, আমার বউরে ভাল লাগে না, আমি আমার বউরে তালাক দিয়ে দিব। আমার বউ ভাল লাগে না, আমার বউ ভালো না, আমার কথা শোনে না, আমার কথা মানে না। কফিল আমারে বলে সুন্দরী মেয়েরা এরকমই হয়, একটু রাগী হয়, একটু জিদি হয়, সমস্যা নাই, সংসার কর, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বললাম যে না, আমি এই বউ নিয়ে সংসার করব না, আমি এই বউ রাখবো না, আমার বউ আমি ছেড়ে দিব। এরকম করে বলার পরে একদিন কফিল আমারে বলতেছে, তাইলে তোর বউটা আমি দিয়ে আমি বিয়ে করব। আমার কফিল আমারে বলে, আমি বললাম তুই বিয়ে করবি? তুই বিয়ে করবি কেন? তোর না বউ আছে? ও বলে থাকলে থাক, আমি একটা বাঙালি মেয়ে বিয়ে করবো, তুই টাইনে আমার কাছে দে, এই তোর বউটার যদি আমারে দিয়ে দেস, আমি ওই যে ইন্ডিয়ান ম্যানেজার আছে ওরা সরাই দিয়ে ওই দোকানটা তোরে দিয়ে দিব, মানে ব্যবসাটা তোরে দিয়ে দিব। এটা যখন আমারে বললো, আমার ভিতর তখন দুটো জিনিস একসাথে কাজ করলো। প্রথমত কাজ করলো, এই ভাই আর ভাবি আমার পুরো মান সম্মান নষ্ট করছে, এবং হাবিবার মতো এমন কালো কুচ্ছি চেয়ারের একটা মেয়ে আমার বউ বানিয়ে দিছে, আমার পুরো লাইফটাই শেষ করে দিছে। আর তারা দুজনে মিলে এখনও তো সুখে আছে। আমি সেদিন তাদের উপরে স্কুলের মাঠে প্রতিশোধ দিতে পারি নাই, কিন্তু এই দিয়ে আমি তাদের উপরে প্রতিশোধ নিব, চরমভাবে প্রতিশোধ নিব। এবং কফিল যে তোরে বিয়ে করতে চায়, আমি যদি কোনো না কোনোভাবে আমার ভাবিরে সৌদিতে আনতে পারি, তাহলে কফিল আমার ভাবিরে বিয়ে করবে। আর কফিল যদি আমার ভাবিরে বিয়ে করে, এই সুযোগে আমি কফিলের দোকানটা নিয়ে নিব। আর কফিল তো বিয়ে করবে, কেউ তো বাঙালিরে কি বিয়ে করবে, একদিন দুদিন রাখবে, রাখে এরপরে ছেড়ে দিবে, এটাই তো মধ্যে দিয়ে ছেড়ে দিলে ভাবিরে দেশে পাঠাই দিমু, আর আমি দোকানটা পেয়ে যাবো। এরকম করতে করতে আমি তখন চিন্তা করি, আমি কেমনে ভাবিরে সৌদি আরবে আনবো। ভাবিরে কফিল আমার সবসময় বলে, মানে কি খবর, কবে আসবে, তোর টাকা লাগবে। কফিল আমার তো টাকা দিতেছে, প্রচুর টাকা দিতেছে, এইলো টাকা লো, তুই ভিসা কর, টিকিট কর, তারে নিয়ে আয়। আমার এরকম করে আমার বারবার বলে, তুই যদি ছাইড়ে দিবি আমার কাছে দিয়ে দে, মানে বারবার আমার কাছ থেকে টাকা নিতেছে। আর ইন্ডিয়ান কিন্তু ও ব্যবসা বাণিজ্য খুব ভালো বুঝতো, আর ও ব্যবসা বাণিজ্য মনোযোগ দিয়ে করতো, ব্যবসার প্রতি ওর অনেক ফোকাস আছে। ও কিন্তু আমার কফিল আমার সাথে কি বলে না বলে এসব নিয়ে ওর কোনো চিন্তা ভাবনা নাই, এসব নিয়ে কিন্তু ইন্ডিয়ানে কোনো কথা বলতো না। এই করতে করতে আমি চিন্তা করি, আমার ভাই তো অলরেডি আড়ত আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমি ভাইয়ারে যতভাবেই বলি, ভাইয়া কিন্তু কোনোভাবে ভাবিরে এই সৌদি আরবে পাঠাবে না, আর ভাবিও না এইভাবে আসবে না। তাহলে কি করা যায়, চিন্তা ভাবনা করতেছি কি করতে পারি, মানে খুব টেনশনের মধ্যে পড়ে যায়। খুব টেনশনে পড়ে একটা সময় আমি হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসে। তো জঘন্যতম একটা আইডিয়া আমার মাথায় আসে, এবং আইডিয়াটা হচ্ছে এইটা, আমার হঠাৎ একদিন মনে হয় যে আমি আমার ভাই আর ভাবিরে হজের নামে সৌদি আরবে নিয়ে আসবো, এবং আনার পরে যেমনি পারে আমি ভাইরে আটকায় রাখবো, ভাবিরে আটকায় রাখবো, ভাইরে পাঠাই দিব। এইরকম একটা পরিকল্পনা আমার মাথায় আসে। আসার পরে তার 3 থেকে 4 দিন পরে একদিন আমি ভাবিরে বলতেছি, ভাবি সামনে কিন্তু কোরবানির ঈদ, মানে আপনার আসবে তোমার হজের টাইম,
পরে আমি বললাম ভাবি আমি তো ভাইয়ার মনে অনেক কষ্ট দিছি, ভাইয়ার অনেক দুঃখ দিছি, তো ভাইয়ার নামে দরবার করে ভাইয়ার মনে অনেক কষ্ট দিছি, তা আমি এই কষ্ট থেকে মুক্তি পেতে চাই এবং কষ্টর থেকে মুক্তি পেতে চাই। আল্লাহ যেহেতু আপনাদেরকে সন্তানের দিয়েও দেয় নাই, আপনাদের সন্তানও হয় নাই, তো আমি আপনাকে আর ভাইয়াকে আল্লাহর কাবাগরে আনতে চাই, মক্কানগরীতে আনতে চাই এবং আপনাকে আর ভাইয়ার আমি হজ করাতে চাই। ওই হজের উসিলায় হয়তো আল্লাহ আপনাদের ঘরে সন্তান দিতে পারে, হয়তো আপনাদের সন্তানাদি হতে পারে। আপনি একটু ভাইয়ারে বুঝান, ভাইয়ারে বুঝিয়া বলেন, ভাইয়া যদি রাজি হয় তাহলে আমি আপনারে আর ভাইয়ারে সৌদি আরবে নিয়ে আসবো। আমার ইনকামে বা আমার উপার্জিত টাকায় অন্তত ভাইয়ার কাছে আমি যে পাপ করছি তাহলে এই পাপটা কিছুটা হলেও মোচন হবে, কিছুটা হলে পাপ থেকে আমি মুক্তি পাবো। আমার ভাবি তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলি, আর তোমার ভাইয়ের সাথে কথা বলে আমি তোমারে জানাই দিবনি। আমি বললাম ঠিক আছে। পরে ভাইয়া রাজি হয় না। ভাইয়া বলতেছে ও টাকা দিতে হবে কেন, যদি হজ করতে হয় তাহলে আমরা দুজনে টাকা দিয়ে যাই, আমরা হজ করে আসব, ওর টাকা তো আমাদের প্রয়োজন নাই। পরে আমি ভাইয়ারে বুঝালেন যে ভাইয়া আমি তো আপনার কাছে অনেক অন্যায় করছি, আমি অনেক অপরাধ করছি, যার জন্য আমি আমার নিজের টাকায় আমি আপনাদেরকে হজ করাতে চাই। ভাইয়া প্লিজ আপনি মানা করবেন না, আপনি ভাবিরে নিয়ে আসেন। এবং এরকম করে মায়েরে দিয়েও বুঝালাম, আমার মা বুঝতেছে না। আমি মায়েরে বলছি মা তুমি খেলাটা পরে বুঝবা, আগে তুমিও বুঝাও। তো আমার মা আমার ভাই ভাবিরে বুঝায়, ও যেহেতু ছোটো মানুষ একটা আবদার করছে তোরে আর তোর বউরে হজ করাইবো, তাই তোরা যা। আমার ভাই বলতেছে তুই মায়েরে করা, আমাদের তো দুইটা মা আছে, দুইটা মায়েরে নিয়ে হজ করা, তা আমাদেরকে নিতে হবে কেন? আমি বললাম না ভাই, আমার স্বপ্ন, আমি আপনার কাছে অন্যায় করছি, আমি আপনারা ভাবিরে হজ করাবো। এই করতে করতে তাদেরকে একটা সময় রাজি করে ইমিডিয়েট পাসপোর্ট করে তাদেরকে আমি তখন এই হজ ক্যাম্পিংয়ে ঢুকাই দিলাম। এবং ঢুকিয়ে দেওয়ার পরে আমি আমার ভাই আর ভাবিরে সৌদি আরবে আনতে সক্ষম হই। এবং সৌদি আরবে আনতে সক্ষম হওয়ার পরে তো আমি যেই বিলায় থাকতাম, মানে আমি যে বাসায় থাকতাম, ওই বাসার মধ্যে আমি ভাই আর ভাবিরে আনি, ভাই আর ভাবির ওই বাসার মধ্যে আনি। এবং তারা আসার হজ শেষ হওয়ার পরে তারা দেশে যখন চলে যাবে তার কিছুদিন আগে তারা আমার বাসায় এসে রেস্ট করতেছে, আমার বাসায় থাকতেছে, দুজনেরই টিকিট কাটা আছে, দেশে চলে যাবে, থাকতেছে আমার বাসায়। এমন করতে করতে একদিন হলো কি, সকালবেলা ভাইয়া ঘুমায় আছে, আমি ভাবিরে বললাম ভাবি খেজুর খাবেন, কাঁচা খেজুর আছে। তা ভাবি বলে কই? আমি বললাম যে গার্ডেনের পিছনে আসেন, আপনারা খাওয়াই আই। বলে তোমার ভাইয়ারা ডাক দিয়ে। আমি বললাম না ভাইয়া ঘুমাক, আপনি আসেন। এই বলে আমি তখন কৌশলে ভাবিরে তখন ঘর থেকে বের করি এবং ভাবিরে ঘর থেকে আমি আগে আরেকটা ঘর বানায় রাখি, ওই ঘরের ভিতরে আমি তখন ইয়া ভাবিরে আটকায় দিই। ঘরের ভিতরে কোনো কথা না, আমি আরও দুইটা বাঙালি ভাইয়ের সহযোগিতায় ওই ঘরে ভাবিরে আটকাই। এবং ভাবিরে আটকাইয়া আমি তখন ভাইয়ারে ডাইকে বলি ও ভাই ভাবি কই গেল? ভাইয়া তখন ওইটা বলতেছে কই গেল, তোর ভাবি কই গেল? আমি তখন বললাম তারে ভাবি তো এখানে একটা কুমিল্লার ছেলের সাথে দেখতাম, এখানে ভাইয়া ভাবি মাঝে মাঝে কথা বলে নাকি ওই ছেলের সাথে পালায় গেছে। ওই আমি এখানে কিন্তু আরেকটা কোরাম তৈরি করে ফেলি। এগুলো কিন্তু অনেক কাহিনী, বলতে গেলে হয়তো 3-4 ঘন্টা লেগে যাবে, আমি সংক্ষেপ করে বলি। এখানে আরও কয়েকটা লোককে আমি হায়ার করে ফেলি, তারাও তখন বলে যে হ্যাঁ আমরাও তো দেখছি ওই একটা ছেলের সাথে আপনার বউ কথা বলে এবং ওই ছেলের সাথে তো গাড়ি করে গেছে, কই গেছে? আমি তখন ওই ছেলের কল দিছি, কল দেওয়ার পরে ও আমারে মানে ভাইয়ের সামনে কল দিছে, কল দিয়ে বললাম কিরে আমার ভাবি নাকি তোর সাথে কথা বলতে বলতে তোর গাড়িতে উঠছে? ও বলে তোর ভাবি তো আমার লোকে প্রেম করছে, আমি তোর ভাবিরে নিয়ে আসছি, আমার বিয়ে করব। আমি তখন বললাম দেখ উল্টাপাল্টা কথা বলিস না, আমার ভাইয়া ভাবিরে নিয়ে দেশে যাবে, তাদের 2 দিন পরে ফ্লাইট। বলে তোর ভাবি দেশে যাবে না। আমি বললাম তুই ভাবিরে দে। ও বলে ধর তোর ভাবির সাথে কথা বলতে পারে, এটা বলে লাইন কেটে দে, মোবাইল বন্ধ করে দে। আমার ভাইয়া বলে আমি থানায় যাব। আমি তখন বললাম ভাইয়া শোনেন, আপনি যে থানায় যাবেন, আপনি যে এগুলো করবেন, আপনার আরও মান সম্মান যাবে, আপনি একটু অপেক্ষা করেন, মানে মানুষকে জানাজানি করে মান সম্মান নষ্ট করেন, আমি যেমনে পারি ভাবিরে আমি আনবো। এই বলে ভাইয়া তো রাতের বেলায় ঘুমাইতে পারতেছে না, ভাইয়া পাগল হয়ে রয়েছে। আমি পরের দিন বললাম ভাইয়া আপনি পাগল হয়ে না, আপনি দেশে যান, আমি 2 দিনের মধ্যে ভাবিরে দেশে পাঠাইতেছি, যেমনে পারে আমি ভাবিরে পাঠাবো, কারণ আপনি ফ্লাইট মিস করেন না, আপনার হজের টাইমও শেষ, আপনি বিপদে পড়েন, আপনি যান। আর আপনি না গেলে আপনার এখানে জেল হবে, জরিমানা হবে, আপনার বিপদ হবে। এই কথা বলে আরও কিছু মানুষ আছে আমার সাথে, তারা সবাই মিলে ভাইয়ারা তখন বুঝিয়া টুজিয়া কোনো রকমে আমরা তখন ভাইয়ারা দেশে পাঠিয়ে দিই। যদিও ভাইয়া যেতে চায় না, ভাইয়া যাবে না, ভাইয়া যাবেই না, এরপরও ভাইয়ারে বুঝে শুনে আমরা তখন ভাইয়ারে বাংলাদেশে পাঠিয়ে দিই। বাংলাদেশে পাঠানোর পরে ভাবি তো ঘরের মধ্যে কান্নাকাটি। পরে আমি ভাবিরে বললাম, ভাবি আমার বলে তুই আমার সাথে এই বেইমানিটা কেন করলি, তুই আমার সেখানে কেন আটকাইলি? আমি বললাম ভাবি সত্যি কথা বলতে গেলে আমি আপনারা পছন্দ করি, আমার আপনারা ভালো লাগে, আমি আপনারা বিয়ে করব। ভাবি আমার বলে এটা তুই কী ধরনের কথা বলি, তুই আমারই বিয়ে করবি মানে তোর না বউ আছে, তোর বাচ্চা আছে? আমি বলে আমার বউ বাচ্চা থাক, আমার ভাইয়া জোর করে আমারে ওই হাবিবারে বিয়ে করাইছে। ভাবি বলে তোর ভাইয়া তো বিয়ে করে নাই, তুই তো বিয়ের আগে হাবিবার পেটে বাচ্চা দিছস। আমি বললাম যাই হয়েছে, হাবিবারে আমার ভালো লাগে না, আমি তোমার বিয়ে করব। তখন ভাবি আমারে বলতেছে যে এরকম কাজ করিস না সুজন, তোর ভাইয়া আমারে বিয়ে করছে, আমি তোর ভাইয়ার বিবাহিতা বউ,
এইটা বলার পরে আমার যা দরকার ছিল, যেটা করা দরকার ছিল, আমি জোর করে সেটাই করি। এবং করার পর আমি তখন বলি, তুমি যদি আমার বিয়ে না করো, আমি এই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিব। ইন্টারনেটে ছেড়ে আমি তোমার মান সম্মান চিরতরে পুরো দুনিয়ার কাছে নষ্ট করাই দিব। এইটা বলার পরে ভাবি বলে, তুই এরকম করিস না, তুই যা বলবে আমি তাই করবো। আর এদিক দিয়ে তো ভাই আমাকে প্রতিনিয়ত ফোন দিতেছে, এই তোর ভাবি কই, তোর ভাবি কই, তোর ভাবি আসে না কেন, এটা করে না কেন, ওইটা করে না কেন। তোর আমি বলি যে ভাবিরা আমি পাইতেছি না। এই বলে আমি তখন ওই ভাবিরা ওখানে বিয়ে করি, এবং বিয়ে করে জাস্ট একটা ডকুমেন্ট করে আমি ভাবিকে রেখে দিই। এবং রেখে দেওয়ার কিছুদিন পরে আমি তখন বলি, ভাবি আমি আমাদের কফিল মিলে একটা জায়গা আছে ওইখানে ঘুরতে যাব। তো ভাবি তো কান্নাকাটি করে। আমি বললাম, তুমি ঘরের মধ্যে থেকে কান্নাকাটি করো, তোমার মন খারাপ, তুমি আমার সাথে চলো। এই বলে আমি তখন ভাবির ওইখানে নিয়ে যাই। এবং নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমার কফিল তখন করে কি, ওই দিনে আমাকে না বলে, আমাকে না জানিয়ে ভাবির পাসপোর্ট নিয়ে কেমনে কেমনে ভাবিরই নিয়ে ওই কফিল তখন ওইখান থেকেই চলে যায় হচ্ছে আপনার থাইল্যান্ডে। ওইখান থেকে ভাবি যে নিয়ে অত থাইল্যান্ডে চলে যায়। এবং মানে এই কিন্তু অনেক কাহিনী আছে, এটা কিন্তু অত মানে শর্ট না। ওই এক জায়গায় যায়, ওইখান থেকে ঘুরে ফিরির মাঝেই এই 2-1 দিনের মাঝেও তখন ভাবিরি নিয়ে চলে যায়। আমি কিন্তু জানতাম না। ভাবিরি নিয়ে চলে যাওয়ার পর আমি কফিলের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, কিরে তুই এটা কী করলি? আমারে বলে, দেখ আমি তোর নামে দোকান দিয়ে দিব, দোকান তোর, তুই দোকান বুঝে নে। তা আমি দোকান বুঝে নিলাম। তখন আমি দোকান চালাইতেছি, ইন্টারনেটে বিদায় করে দিচ্ছি। আমি কিন্তু তখন 2 হাতে টাকা কামাইতে আসি। ওই ভাবিরি নিয়ে টানা 25 দিনের মতো, 25 দিন প্রায় 1 মাসের মতো থাইল্যান্ডে ছিল। ওই 1 মাসের মতো থাইল্যান্ডে আসছিল, এবং 1 মাস পরে থাইল্যান্ড থেকে ও দেশে আসছে, মানে আপনার সৌদিতে আসছে। থাইল্যান্ড থেকে সৌদিতে আসার পরে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো কিছু নেই। যেদিন আসছে তার পরের দিনে আমার বলে, আমরা একটু এয়ারপোর্টে যাব, আমার কিছু মাল আসবে, এয়ারপোর্টে যাব, চল। এই কথা বলে আমার এয়ারপোর্টে নিয়ে যায়। এবং এয়ারপোর্টে নিয়ে ঠিক এয়ারপোর্টে নেওয়ার পরেও আমাকে ফ্লাইটে উঠিয়ে দেয় জোর করে। ওইখানে যাওয়ার পর আমি জানতে পারবো আমাকে ক্যান্সেল করে দিচ্ছি, মানে খুরুজ মেরে আমার দেশে পাঠিয়ে দেয়। এবং দেশে আমি যখন আসছি, দেশে আসার পরে আমি দেশে আসতে আসতে আমার বউ আমার সন্তান 2টারে নিয়ে তার বাপের বাড়ি চলে গেছে, মানে হাবিব আমার সন্তান নিয়ে চলে গেছে। বাড়িতে আসার পরে দেখলাম যে আমার বউ চলে গেছে। মায়েরে বললাম কী হয়েছে, এবং বাড়িতে আসা মাত্রে আমার ভাই তখন মানে বউ চলে গেছে, এবং এরই মাঝে ভাই আমাকে মাইরা পুলিশের কাছে দিয়ে দিছে। একটা মামলা ভাই আমাকে পুলিশে দিছে। এরপরে প্রায় আমার নামে যতগুলো মামলা করা হয়, 1 দিন 2 দিন না, প্রায় 4.5 বছরের মতো আমি জেল খাটি। 4.5 বছরের মতো আমি জেল খাটি। এবং 4.5 বছর জেল কাটার পরে, আমি 4.5 বছর জেল থেকে বের হওয়ার পরে আমি জানতে পারি আমার বউ হাবিবা অন্য স্থানে বিয়ে হয়ে গেছে আমার 2টা সন্তান নিয়ে। এবং ওই 4.5 বছরে আমার মা, যিনি আমার আপন মা, তিনি মারা গেছে, কিন্তু আমার সৎ মা বেঁচে আছে। এবং আমার ভাই আরেকটা বিয়ে করছে। আমার ভাই ওই বউ নিয়ে আসে, মানে আমার ভাই মনির ভাই আরেকটা বিয়ে করছে, তার ওই বউ নিয়ে আসে। এবং ওই বউয়ের ঘরে আমার ভাইয়ের সন্তানাদিও হয়েছে। আর আমার ভাবি আয়শা ওই সৌদির সাথে এখনও আছে, এখনও সৌদি তারা নিয়ে ঘুরতেছে, এবং সে এখন সৌদির বিবাহিতা বউ। আমার ভাইয়েরে ওই আয়শা ভাবি অনেক টাকা পয়সা দিছে। ভাই এখন ভাবির টাকা দিয়া, মানে আয়শা ভাবি টাকা দিয়া ঢাকাতে পর্যন্ত বাড়ি গাড়ি করে ফেলছে। আমার ভাই এখন আড়তে ব্যবসা করে, ফুডে ব্যবসা করে, শত কোটি টাকার মালিক। কিন্তু বর্তমানে আমি একজন সিএনজি চালক। আমি সিএনজি চালাই, এবং চট্টগ্রামে সিএনজি চালাই। আমার কোনো আদিও নাই, কোনো অন্তও নাই। আমার সন্তানাদি নিয়ে আমার বউ অন্য কোথাও বিয়ে করে ভালো আছে। ভাইয়ের মামলা থেকে বেরোয়ার পর আজ পর্যন্ত ভাইয়ের সামনে যেতে পারি নাই। মাঝে মাঝে মায়ের কবরের কাছে গিয়ে বসে থাকি। কিছুদিন আগে আমার সৎ মাও মারা গেছে। তা আমি সিএনজিতে বসে যাত্রী নিয়ে এপারে ওপারে আর আপনার গল্পগুলো শুনি। ওখান থেকে আমি আপনাকে আমার কথাগুলো বললাম। আমি জানি আমি অন্যায় করেছি, পাপ করেছি। আমার মতো পাপিস্টের কপালে এটাই হওয়া দরকার ছিল। কিন্তু আমি যে পাপ করেছি, যে পাপে আমি জর্জরিত, এমন পাপ যাতে আমার মতো আর কেউ না করে, এই জন্য আমি আপনাকে বলে গেলাম যে আমার গল্পটা আপনি রেকর্ড করে আমার মাধ্যমে আপনি মানুষকে সচেতন করেন যে উপরের দিকে থুতু মারলে এটা নিচের গায়ে পড়ে। আমি তার জ্বলন্ত প্রমাণ। অনুরোধ করব আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই সুজনের জীবনের, প্রবাসী সুজনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। গল্পটা অনেক লম্বা ছিল, এবং যেহেতু বৃষ্টির রাত, ইলেকট্রিসিটি থাকে না, এবং বিশেষ করে আমার গ্রামের অনেক ভাইরা আছে, বোনেরা আছে, গল্পগুলো শোনে। ইনাদের জন্য গল্পটা একটু শর্ট করে ফেললাম, যাতে তারা পুরোটা গল্প শুনতে পারে। পুরো গল্প রেকর্ড করতে গেলে যে কাহিনী ছিল, এটাতে প্রায় 3 ঘন্টা শেষ করা যেত না। তারপরেও যদি গল্পের কোনো অংশ আপনারা না বুঝে থাকেন, আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। তবে এই গল্প নিয়ে আমি জাস্ট একটা কথাই বলি, বাইরে আপনি জানেন না যে রাত বের হলে, মানে রাতটা পার হওয়ার পরে সকালে আপনার জীবনে কী নেমে আসতেছে।
আপনি জানেন না এখন থেকে 2 মিনিট পরে আপনার জীবনে কি ঘটবে। তাহলে আমরা কেন মানুষ জাতি মানে জাস্ট অবাক লাগে যে রাতে ঘুমানোর সময় আমরা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, কেন? সকালে উঠে যেতে আমরা কাজে যেতে পারি, অথচ আমরা একটা বারের জন্য এটা ভাবি না সকালের ঘড়ির ওই অ্যালার্মের শব্দ আমার কান পর্যন্ত পৌঁছাবে কিনা, এবং সকালে আমার শরীরে সেই পরিমাণের দেহের ভিতরে সে আত্মাটা থাকবে কিনা যে আত্মাটা আমার ভিতরে আসার পরে ঘড়ির ওই শব্দে আমার ঘুম ভাঙবে আর আমি কাজে যাব। আমরা সবাই দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত, আমরা সবাই কাজ নিয়ে অনেক ব্যস্ত, আমরা সবাই কেন জানি এক একটা রোবট হয়ে গেছি। আমরা একটাবারও ভাবি না ঘড়ির ওই টিক 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 করে যে সেকেন্ডটা আমাদের জীবন থেকে যাচ্ছে এইটা জীবনে কখনো ফিরে আসবে না। ঠিক আপনার কাছে যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলে ছোট্ট জীবনটা কাটিয়ে দেন ভালোভাবে, সৎভাবে, তবে পরজনমটা আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।